আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের আমরা গুণগত রসায়নের হাজারি স্যারের বইয়ের কোশ্চেন সলভ করাবো। হাজারি স্যারের বইয়েতে প্রায় 100-এর উপরে কোশ্চেন আছে, 115 বা 20টার মতো কোশ্চেন আছে আমাদের যেগুলো সলভ করা দরকার। আর তার মধ্যে থেকে আজকে 75টার মতো কোশ্চেন সলভ করাবো। সবাই রেডি তো সলভ করার জন্য? সবাই রেডি তো? আমি যতক্ষণ ক্লাস করাবো ততক্ষণ ক্লাস করতে পারবা তো? সবাই আমাকে জানায় দাও সবাই ক্লাস করার জন্য রেডি কিনা, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, ঠিকঠাক মতো আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই ক্লাসে শেয়ার করে আসো, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। আমি কিছুদিন অসুস্থ ছিলাম, অসুস্থ না আসলে ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছিলাম। আমি আসলে ওষুধ খেতে চাই না, নর্মালি ওষুধ খেলে আমার অনেক সাইড ইফেক্ট দেখা দেয়। তো অনেকগুলা করে ওষুধ খাওয়া লাগতেছে, 9টা-10টা করে ওষুধ খাওয়া লাগতেছে প্রতিদিন। 8 দিনের মতো প্রায় আমি বিছনায় তোমার পড়েছিলাম, ধরতে গেলে বেড রেস্টে ছিলাম। আজকে আসছেন ইনশাল্লাহ, সামনেও ক্লাস নিব। তো সবাই দ্রুত জয়েন করে ফেলো ক্লাসে। আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা জানাও, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাই দাও। আমি চলো আমরা কোশ্চেন সলভে চলে যাই। হ্যাঁ, আমরা কোশ্চেন সলভে চলে যাই। দেখি আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে। আমি কোশ্চেন সলভে চলে যাচ্ছি। আমাদের সরোজ ক্রান্তি সিংহ হাজারি স্যারের বইয়ের কোশ্চেন। ডক্টর লাগাইছে কিন্তু সামনে, ডক্টরেট ডিগ্রি কিন্তু ওনার, উনি কিন্তু ডাক্তার না, বুঝছো? ডক্টরেট আর ডাক্তার আলাদা। ডক্টরেট মানে পিএইচডি করছে, তোমরাও পিএইচডি করবা সামনে। এবার দেখো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের পোলেপনযুক্ত পর্দা ব্যবহৃত হয়? এত সোজা কোশ্চেন। এটা তোমার কবে আসছিল দেখো, ঢাকা বোর্ড 2016-তে আসছিল। ঢাকা বোর্ড 2016-তে এই কোশ্চেনটা আসছে। ঢাকা বোর্ডে বরাবরই ইজি কোশ্চেন হয়। আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? AU মানে অ্যাডাম গোল্ড, PBS মানে লেড সালফাইড, আর এটা হচ্ছে জিঙ্ক সালফাইড, এটা হচ্ছে নিকেল সালফাইড। কি হবে অ্যান্সার? দ্রুত জানা দিতে হবে আমাদের অ্যান্সারটা কি হবে। আর জিঙ্ক সালফাইড। এত সোজা কোশ্চেন। সবাই ক্লাসে শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে অনেক মেনশন করতে হবে যে আফসান আপু কিন্তু আবার ক্লাস শুরু করে দিছে। কয়দিন একটু ঘুমায়েছিল গ্রুপ, আবার গ্রুপ জেগে উঠো সবাই, গ্রুপের সবাই আর কি। ঠিক আছে, তাহলে খ হবে অ্যান্সার। 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? 3p অরবিটালের বেলায় আমাদের 3p কে নিয়ে যদি একটু কাজ করি, 3p সামনে যেটা থাকে সেটা তো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n, n এর উপর ডিপেন্ড করে l, l এর উপর ডিপেন্ড করে m। তাহলে আমাদের n এর মান কত এখানে? n এর মান 3, n এর মান 3, n এর মান 3 একটা, n এর মান 3 দুইটা, n এর মান 3। তো আমরা এই তিনটার মধ্যে এখন আলোচনা করবো। এটা তো জীবনেও আসতে পারে না। p আমরা জানি s এর জন্য মান হচ্ছে 0, SP p এর জন্য মান হচ্ছে 1। তাহলে দেখো তো আমাদের l এর মান 1 কোনটা? l এর মান 1 এটা। তাহলে আমাদের অ্যান্সার কত হয়? দ্রুত জানা দিতে হবে, দ্রুত জানা দিতে হবে। আমি সুন্দর করে ব্যাখ্যা করে পড়াবো, টেনশনের কিছু নাই। এই প্রশ্নগুলো ব্যাখ্যা করে পড়লে অ্যান্সার খুব বেশি মনে থাকে। এই প্রশ্নগুলো ব্যাখ্যা করে পড়লে অ্যান্সার খুব বেশি মনে থাকে। আমাকে একটু জানা দাও অ্যান্সারটা কত হবে। সবাই বলো অ্যান্সার কত হবে, সবাই বলো অ্যান্সার কত হবে, সবাই বলো অ্যান্সারটা কত হবে। অ্যান্সারটা এখানে আমাদের খ হবে। ঠিক আছে, অ্যান্সারটা আমাদের খ হবে। বুঝতে পেরেছো তো সবাই? n এর মানের উপর ডিপেন্ড করে l এর মান, l এর মানের উপর ডিপেন্ড করে m এর মান। এটা তো জানো তোমরা, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু হলেও তো আইডিয়া আছে। আচ্ছা, এখানে একটি মৌলের পরমাণুর বহিস্থ স্তরে দুটি অরবিটালের, একটি মৌলের পরমাণুর বহিস্থ স্তরে দুটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস হলো 3d আর 4s1। ওকে, ঠিক আছে। তাহলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কত? আমাদের এখানে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে বলো তো সবাই? যেহেতু আমাদের শেষ ইলেকট্রনটা 4 নম্বর স্তরে গেছে, শেষ ইলেকট্রনটা 4 নম্বরে গেছে না, তাহলে আমাদের চতুর্থ, তাহলে আমাদের পর্যায় হচ্ছে চতুর্থ। আল্লাহ, সবই তো চতুর্থ পর্যায়ে। বিপদে পড়ে গেলাম। আমরা দেখি, আমাদের আলোচনা হবে এই 3টা অপশন নিয়ে। এই অপশন তুমি আগেই বাদ দিয়ে দিতে পারো, 3টা অপশন। এখন আমাদের শেষে 10 আর 1 11। তুমি যখন দেখবা ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করেছে, তখন তুমি শেষ কক্ষপথ বলতে 4s কেও নিবা প্লাস 3d এর ইলেকট্রনকেও নিবা। তোমার টোটাল ইলেকট্রন হচ্ছে 11টা। যদি তোমার টোটাল ইলেকট্রন হয় 11টা, তাহলে 11 11 আমরা দেখতে পাচ্ছি গ্রুপ, এই যে 11 পেয়ে গেছি আমরা। অ্যান্সার এখানে হয়ে যায়। তবে আরেকটা কথা তোমাকে মাথায় রাখা লাগবে, 11 মানেই কিন্তু 1ও বলা যায়, কিন্তু যেহেতু ডি অরবিটালে প্রবেশ করছে তাই আমরা বি কথাটা উল্লেখ করবো, তাই না? ডি অরবিটালে প্রবেশ করলে বি কথাটা উল্লেখ করা লাগে। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। দ্রুত ক্লাস শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। তোমরা কি ডেইলি ক্লাস চাও? এরকম কোশ্চেন সলভ প্রতিদিন হলে ভালো হয়। যদি প্রতিদিন হয় তাহলে
তাহলে ভালো হইলে আমি ক্লাস নিব, কিন্তু তোমরা যদি ঘুমায় যাও আমি রাগ করে ক্লাস না অফ করে দিব, বুঝছো, মনে থাকে জানো। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে ক। আনসার কি হবে বলো তো দ্রুত, আমাদের অ্যান্সার হবে ক, ঠিক আছে। তারপরে বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কোনটা? বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কোনটা? আমি তোমাদের যদি একটা সিস্টেম মনে রাখাই সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য বের করার, মগার বেগুনি দৃশ্য, মগা আসো নাকি এখানে কেউ? মগার বেগুনি দৃশ্য, মগার বেগুনি দৃশ্য, মগার বেগুনি দৃশ্য অবলোহিত ওয়েবে, কথাটা মনে রাখো, অবলোহিত ওয়েবে আর টেলিভিশনে এলো। মগার বেগুনি দৃশ্য অবলোহিত ওয়েবে টেলিভিশনে এলো। মগা তো ওর বেগুনি দৃশ্য অবলোহিত ওয়েবে টেলিভিশনে আসছে, এটা তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্স মেনটেন করার একটা ক্লু আমি বানাইছিলাম। ম দিয়ে হচ্ছে মহাজাগতিক রশ্মি, সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, মহাজাগতিক রশ্মির আসলে অস্তিত্ব বোঝা কঠিন। গ দিয়ে হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মি সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে র দিয়ে রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি যেটাকে এক্স রে বলা হয়, বিজ্ঞানী রন্টজেন প্রথমত এটা আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী রন্টজেনের কথা জানো? উনি একটা রশ্মি আবিষ্কার করে বলতেছে কি আবিষ্কার করে ফেললাম, যা এক্স রে নাম দিয়ে এক্স রে, বুঝছো, হয়তো বা ওনার এক্স এর কথা ওনার মনে পড়ছিল, জানি না। তাহলে মগার বেগুনি দৃশ্য, বেগুনি দিয়ে হচ্ছে অতি বেগুনি রশ্মি, ইউভি রশ্মি, ইউভি রে, ঠিক আছে। দৃশ্য দিয়ে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, 7টা রঙের সমষ্টি হচ্ছে আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, বেনিয়া সহ কলা, 7টি রঙের সমষ্টি সাদা হয়ে যায়, তাই না, সবগুলা কালার মিলে। অবলোহিত রশ্মি, এটাকে আইআর রশ্মি বলা হয়। কি রশ্মি বলা হয় বলো তো? আইআর রশ্মি। ইনফ্রারেড ওয়েবই হচ্ছে মাইক্রোওয়েভ। ওয়েভ দিয়ে আমরা কি মনে রাখতে পারবো বলো তো? ওয়েভ দিয়ে আমরা মনে রাখতে পারবো মাইক্রোওয়েভ, ঠিক আছে। টেলিভিশন, রেডিও টেলিভিশন। তাহলে আমরা দেখো ছোট থেকে বড় দিকে যাচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা। ছোট থেকে বড় দিকে যাচ্ছি আমরা, মগার বেগুনি দৃশ্য অবলোহিত ওয়েবে টেলিভিশনে এলো। তাহলে সবচেয়ে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য কার? টেলিভিশন, রেডিও টেলিভিশনের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা কি জানো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি রকম? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক যদি আমরা নিউ দিয়ে প্রকাশ করি, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে ল্যামডার সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি রকম? ব্যস্তানুপাতিক। তাহলে কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম, আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম। এখানে তাহলে আমাদের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য টেলিভিশন, রেডিও টেলিভিশনের। তাহলে তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, মাথায় থাকবে কথাটা। আর সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? মহাজাগতিক বাদ দাও, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে গামা রশ্মির। ওকে, আমাদের অ্যান্সারটা কি হবে তাহলে? টেলিভিশন। এখানে অ্যান্সারটা কি হবে? সবাই দ্রুত বলো অ্যান্সারটা কি হবে, সবাই দ্রুত বলো অ্যান্সারটা কি হবে। ওকে, ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাব ঘ। এরপরে হচ্ছে আমাদের নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের একটা সেট দেওয়া আছে। এখানে নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটির একক ডি হলে, আচ্ছা, একক ডি ইলেকট্রনের জন্য সঠিক। এখানে তোমার একটু বোঝা লাগবে, এখানে 4টা কোয়ান্টাম সংখ্যার মান তোমাকে এখানে দেওয়া হয়েছে। এখানে 4টা সংখ্যা, ডি অরবিটালের জন্য এল ইজ ইকুয়াল টু কত? আমরা যেহেতু ডি বলছে, তাহলে ডি এর জন্য এল কত? ডি এর জন্য এল এর মান কত হয়? 2 হয়, তাই না? ডি এর জন্য এল এর মান 2 হয়, ঠিক আছে। আমরা ডি এর জন্য এল এর মান 2 ধরলাম। তারপরে আমাদের এখানে ঘ অপশনের দিকে খেয়াল করো, ঘ অপশনে আমাদের হচ্ছে এল এর মান 2 আছে। ঘ অপশনে এল এর মান 2 আছে, এটা এন এর মান, এটা এল এর মান, এটা এম এর মান। হ্যাঁ, ঘ অপশনে এল এর মান 2 আছে, তাহলে অ্যান্সার আমাদের এটাই, ঘ হওয়ার কথা, বুঝছো? ঘ হওয়ার কথা, অ্যান্সার আমাদের এটাই। অপশনে এল এর মান 2 হওয়া সত্ত্বেও অ্যান্সার এটাই। তাহলে আমাদের এখন এস এর মান কি? এস এর মান শুধুমাত্র প্লাস অফ হয়, কিন্তু এখানে আমরা মাইনাস অফ পাইছি। আর বাকিটার ক্ষেত্রে হয় না। দেখো এখানে 3 দেওয়া, 3 তো হবেই না। এখানে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কখনো 0 হয় না আসলে। আবার এখানে আমাদের 3 দেওয়া, 3 তো হবেই না। তাহলে আলটিমেটলি আমাদের বাধ্য হয়ে অ্যান্সার ঘ নেওয়া লাগতেছে। প্লাস, যদিও আমাদের এখানে প্লাস অফ হওয়ার কথা, কিন্তু তারপর আমরা এটাই নিব অ্যান্সার। কোনটা নিব বলো তো সবাই, কোনটা নিব অ্যান্সার আমরা এখন? আমরা আসলে এল এর মানের, ডি এর মানের জন্য এল এর মান কত হয়? যদি এস এর জন্য 0 হয়, পি এর জন্য 1 হয়, ডি এর জন্য 2 হয় না? ডি এর জন্য 2 হয়। আবার বলেছে যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান, তাহলে এখানে আমাদের ডি এল এর মান 2 ধরা লাগবে। খুঁজে দেখি 2 কোথায় আছে। আচ্ছা, এখানে 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু এখানে তো এটা তো কোনোদিনই সম্ভব না। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান 0 কখনোই সম্ভব না। আবার ডি এর জন্য 3 কখনোই সম্ভব না। তাহলে আলটিমেটলি বাধ্য হয়ে আমি অ্যান্সার কোনটা নিচ্ছি? বাধ্য হয়ে আমি অ্যান্সার নিচ্ছি ঘ। কি হবে অ্যান্সার বলো তো? সবাই দ্রুত জানাই দাও। সবাই ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই ক্লাসে শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর আমাদের কিন্তু সিকিউ ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তোমরা যারা সিকিউ সলভ করতে চাও ইন্টার পরীক্ষার জন্য, জাস্ট 2 মাসে আমরা, 1 মাসে মনে হয়, 1-1.5 মাসের মধ্যে
আমরা বায়োলজি কেমিস্ট্রি তোমাদের সিকিউ সলভ করাই দিব। তোমরা যারা আমাদের সিকিউ ব্যাচে ভর্তি হতে চাও, মানে সৃজনশীল ব্যাচে, তারা ভর্তি হয়ে যাও। এমসিকিউ তো আমি ফ্রিতেই পড়াই দিচ্ছি। তার মানে ইনশাল্লাহ ওই ব্যাচে গেলে আমাদের A+ পাওয়ার জন্য কি কি করা দরকার সেগুলো আমি তোমাদের বুঝাই দিব। সাথে নিবেদিতা আছে, মৌমি আছে, ওরা ক খ তোমাদের পড়া ধরবে, পড়া নিবে। আমি গ ঘ বুঝাই দিব, কোন টেস্ট পেপারে কোন কোশ্চেনটা তোমরা ধরতে পারো না, কিভাবে অ্যান্সার করলে ভালো হয় সেগুলো আমি শিখাই দিব। আর আমাদের প্রি মেডিকেল ব্যাচের ভর্তি হওয়ার সময় আসলে শেষ দিকে, কারণ আমাদের প্রি মেডিকেল ব্যাচের কেমিস্ট্রি প্রায় শেষ পর্যায়ে, আমরা এই চ্যাপ্টারটাও শেষ, তাই এখানে এমসিকিউ সলভ করাই দিচ্ছি। ওকে, ঠিক আছে। আর জেনারেল ইংলিশ ব্যাচ তো ভর্তি চলতে থাকবে। এবার দেখো নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটা অবাস্তব। আমাদের এখানে একটা অবাস্তব সেট বের করা লাগবে। এল এর মান 0 থেকে কত পর্যন্ত হইতে পারে? আমাদের এল এর মান কি? এল এর মানের সূত্র হচ্ছে n-1, তাই না? এল এর মানের সূত্র কি বলো তো? এল এর মানের সূত্র হচ্ছে n-1। এম এর জন্য মান কত হয়? এম এর জন্য এখানে এম এর জন্য মান নরমালি কত হয় বলো তো? +-l হয়। কথাগুলো একটু লিখে রাখো। এম এর জন্য মান কত হয়? +-l হয়। এখানে গ অপশনে কি আছে দেখি আমরা একটু। গ অপশনে আমাদের n এর মান 3 আছে। ফার্স্টেটা তো n এর মান 3 আছে। l এর মান আমাদের হওয়ার কথা কত? n-1। দ্যাট মিন 0 থেকে শুরু করে 0, 1, 2 পর্যন্ত হওয়ার কথা। তাহলে আমাদের এখানে 2 আছে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের এই জায়গায় কিন্তু এম এর মানটা ঠিক নাই, এম এর মান ঠিক নাই, বুঝছো? তাই আমাদের এখানে অপশনটা তোমার হচ্ছে, এখানে এম এর মান -3 দিচ্ছে। -3 কখনোই হতে পারে না, কারণ যদি এল এর মান +2 হয়, যদি এল এর মান 2 হয়, তাহলে এম এর মান কি হবে? এল এর মান 2 হইলে এম এর মান কি হবে আমরা জানি, +2, +1, 0, -1, -2 পর্যন্ত হইতে পারে। কিন্তু এখানে তো -3 দিয়ে দিছে। -3 যেটা অসম্ভব, তাহলে আমাদের অসম্ভব কোনটা? অসম্ভব গ। অ্যান্সার কি হবে বলো তো? কোনটা অসম্ভব? আমাদের অসম্ভব হচ্ছে গ অসম্ভব। কিন্তু আমাদের দেখো এম এর মান তো 0 হওয়া সম্ভব, এই যে 0 আছে, তাহলে এটাও সম্ভব। আবার -2 হওয়া সম্ভব, দেখো -2 আছে, তাহলে এটাও সম্ভব। আবার এখানে 0 আছে, এটাও সম্ভব। তাহলে আলটিমেটলি এম এর মান যদি -3 হয় তাহলে সম্ভব না, কারণ এম এর মান ডিপেন্ড করে এল এর মানের উপর। এল এর মান যত, এম এর মান হচ্ছে তার +-, মানে মাঝখানে শূন্য রেখে এই সাইডে যাবা, ওই সাইডে যাবা, দৌড় দিবা। ঠিক আছে, বুঝছো? তাহলে অসম্ভব কোনটা? অসম্ভব গ। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো, কোনটা অসম্ভব? অসম্ভবটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই ক্লাসে শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। সবাই ক্লাসে শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কখ শীট কি পাওয়া যাবে? কখ শীট হচ্ছে নিবেদিতা খুব সুন্দর করে কখ লিখে রাখছে। ওইটা আমাদের শুধুমাত্র সিকিউ ব্যাচের জন্য তৈরি করা, মানে প্রি মেডিকেল ব্যাচেও দেওয়া হয়েছে। আসলে প্রি মেডিকেল ব্যাচের স্টুডেন্টদেরই সিকিউ সলভ করানো হবে। প্রি মেডিকেলের বেসিক ক্লাস প্লাস মেডিকেল প্যাটার্নের ক্লাস সবই শেষ হয়ে যাচ্ছে আমাদের। ওই স্টুডেন্টগুলোকে আমরা সিকিউ ব্যাচে হচ্ছে তোমার সিকিউ সলভ করাবো। তাই তাদের সাথে যারা জয়েন হতে চাও, তারা নিবেদিতা খুব সুন্দর করে কখ লিখে দিছে, সেই নোটগুলো পেয়ে যাবা। এবং মৌমি আর নিবেদিতা দুজনে মিলে তোমাদের পড়া ধরবে, তোমাদেরকে কিভাবে A+ পাইতে হয়, কিভাবে কখ রেডি করাইতে হয়, ফুল দায়িত্ব ওরা নিবে, আর গঘর দায়িত্ব আমি নিব। মানে পুরো একটা ধামাকা একটা ব্যাচ, 3 জন আপুর ত্রিভুজ ব্যাচ, বুঝছো? 3টা আপুর ত্রিভুজ ব্যাচ। তাই সিকিউ ব্যাচে যারা জয়েন করতে চাও তারা অবশ্যই জয়েন করে ফেলো। এবার আসো আমাদের এখানে তোমার নাইট্রোজেনের 7 পরমাণুর সংখ্যা, পারমাণবিক সংখ্যা 15 হচ্ছে ভর সংখ্যা। আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলেই তো নিউট্রন সংখ্যা বের হয়ে যায়। তাহলে আমাদের এখানে নিউট্রন সংখ্যা কত হবে বলো তো? দ্রুত 15 থেকে 7 বিয়োগ করো। 15 থেকে 7 বিয়োগ করলে 7 × 14, 14 আর 1 15, তাহলে 8। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? দ্রুত অ্যান্সারটা কত হবে? আমাদের এখানে 8 হবে। নিউট্রন সংখ্যা কত সবাই আমাকে জানাই দাও। নিউট্রন সংখ্যা কত? 8 হবে। মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটা? মস্তিষ্কের টিউমার শনাক্তকরণ, হাড়টি ভেঙে গেলে, লিগামেন্ট ছুটে গেলে, বিভিন্ন রকমের হাড়ের সমস্যা, এগুলা করার জন্য হচ্ছে আমরা এমআরআই করি। কি করি বলো তো? এমআরআই করি। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। কি করা হয় দ্রুত জানাও। এমআরআই করা হয় না? কি করা হয় বলো তো? মস্তিষ্কের টিউমার নির্ণয়ের জন্য কি করা হয়? মস্তিষ্কের টিউমার নির্ণয়ের জন্য এমআরআই করা হয়। কারো এমআরআই করা লাগছে না? তোমাদের আত্মীয় স্বজন কারোকে একদম একটা বড় যন্ত্রের ভিতরে ঢুকাই দিচ্ছে না? তবে এমআরআই করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যদি হার্টে রিং পরানো থাকে বা কারো পেসমেকার লাগানো থাকে, তাকে কখনোই এমআরআই যন্ত্রের ভিতরে ঢুকাই দিও না। আগে অবশ্যই বলে নিও যে ওনার ভিতরে কিন্তু ধাতব কিছু আছে। ধাতব কিছু থাকলে ম্যাগনেট টেনে নিয়ে আসে, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটতে পারে, বুঝছো? এটা একটা সতর্কতা। এমআরআই করি আমরা, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চলে যাবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা হচ্ছে জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতি ব্যবহার করবে? তোমাকে কেউ জাল টাকা দিয়ে দিলে তুমি কি আবুল হয়ে বাসায় ফিরে আসবা? তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তোমার কাছে কি থাকবে? জাল টাকা শনাক্তকরণে এরকম কলমের মতো থাকবে, তাই না? অথবা জাল টাকা শনাক্তকরণে যে পদ্ধতিগুলো আছে ব্যাংক থেকে তুমি চেক করে আনতে পারো। তাহলে এটা দেখো যশোর বোর্ডে আসছিল। তুমি
তুমি ইউভি রশ্মি, আমাদের ইউভি রশ্মির যে রেঞ্জগুলো আছে, জাল টাকা শনাক্তকরণ, অপটিকের সেন্সর রূপে জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হয়। তারপরে তোমার হচ্ছে জীবাণু ড্রাগ শনাক্তকরণ, আর অনেকগুলাই দেখো আছে তোমাদের বইতে আছে, মানগুলো যেমনি পারো মুখস্থ রাখো, অনেক ইম্পর্টেন্ট মান। জাল টাকা শনাক্তকরণে আমি কোন রশ্মি ব্যবহার করতে পারি বলো তো? ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি। জাল টাকা শনাক্তকরণে তুমি কোন রশ্মির ব্যবহার করতে পারো? আলট্রাভায়োলেট রশ্মি। সবাই ক্লাসটা একটু শেয়ার করে আসো আর ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে দাও। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। আমরা 9 নম্বর কোশ্চেনে আসি। কত মিনিট ক্লাস, কত মিনিট হইলো? 15 মিনিটে 9 নম্বর। ঠিক আছে, আমরা আরো স্পিডে যাওয়ার ট্রাই করব। এরপরে কোশ্চেনে চলে যাই, আমি দেখি কি আছে। বোর পরমাণুতে একটি ইলেকট্রনের চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? 10 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো তো। বোর পরমাণুতে একটি চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন সম্পূর্ণ করতে কয়টি পূর্ণ তরঙ্গ? চতুর্থ স্তর তাহলে 4টা, সোজা কথা। চতুর্থ স্তর তাহলে 4টা, এতে আর কি বোঝার কি আছে, বুঝছো? যেহেতু চতুর্থ স্তর তাহলে কি হবে? যেহেতু চতুর্থ স্তর তাহলে 4টা হবে। অ্যান্সার কি হবে আমাকে দ্রুত জানাই দাও। যেহেতু চতুর্থ স্তর তাহলে হবে 4টা। অ্যান্সার কি হবে? যেহেতু চতুর্থ স্তর তাহলে কয়টা আবর্তন? 4টা আবর্তন। 1টা 2টা 3টা 4টা আবর্তন। ওকে, এটা কোনো কোশ্চেনই হইলো না, এটা একদম সোজা কোশ্চেন। এগুলোর উপর ডিপেন্ড করে একটা পরীক্ষা নিব, দেখি তোমাদের একটা টোটাল আমরা তোমার সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এরকম পরীক্ষা নেওয়ার ট্রাই করতেছি। তোমরা পড়াশোনা না করে কোথায় যাবা দেখি আমি। তারপরে কোশ্চেন, সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? এটা তোমার মুখস্থ করতে হবে। সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? 590 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য তো ন্যানোমিটার রেঞ্জে প্রকাশ করা হয়, তোমার এটা মুখস্থ করা লাগবে। সোজা মুখস্থ করে ফেলো। সোডিয়ামের জন্য কত তরঙ্গ দৈর্ঘ্য? 590 তরঙ্গ দৈর্ঘ্য। তবে সোডিয়াম শিখা পরীক্ষায় কি কালার দেখায় বলো তো? সোনালী বর্ণ দেখায়, তাই না? সোডিয়াম সোনালী বর্ণ দেখায় শিখা পরীক্ষায়। ওকে, এটা মাথায় রাখো। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। তারপরে কি আছে দেখি। আমাদের রিকবার্গ ধ্রুবকের মান, রিকবার্গ ধ্রুবকের মান তো মুখস্থ রাখা লাগবে একদম। রিকবার্গ ধ্রুবকের মান হচ্ছে এটা, মিটার পাড়ে দিলে এটা, বুঝছো? আর যদি নিউটন মিটার পাড়ে দেয়, মিটার পাড়ে দিলে এটা, যদি নিউটন মিটার পাড়ে দেয় তাহলে কি হবে আমাদের মানটা? একটু নিউটন মিটার পাড়টাও মনে রাখো। নিউটন মিটার পাড়ে দিলে এটা কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 7 জায়গায় 2 হয়ে যাবে। 7 জায়গায় কত হয়ে যাবে বলো তো? 7 জায়গায় -2 হয়ে যাবে, -2, বুঝছো? 7 জায়গায় -2 হয়ে যাবে। দুইটা মানে মনে রাখো, এটা রিকবার্গ ধ্রুবকের মান। যে সকল ধ্রুবকগুলো আছে আমাদের, কি কি ধ্রুবক আছে? হাইজেনবার্গের তো অনিশ্চয়তা নীতি, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, এইচ এর মান মনে রাখবা, রিকবার্গ ধ্রুবকের মান মনে রাখবা। এই চ্যাপ্টারে দুইটা ধ্রুবকের মান অনেক ইম্পর্টেন্ট। আর বোর ব্যাসার্ধের মান মনে রাখবা। এই 3টা মান মাস্ট মনে রাখবা। এই 3টার একটা চলে আসতে পারে, বুঝছো? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? খ হবে। পারতেছই তো তোমরা। নিচের কোন সমীকরণটা সঠিক নয়? আমরা নরমালি কি জানি? ডেল এস ইজ ইকুয়াল টু কি জানো? ডেল ই ইজ ইকুয়াল টু কি জানো? ডেল ই ইজ ইকুয়াল টু E2 - E1 জানো, তাই না? E2 - E1। তারপর আমরা কি জানি? তোমার হচ্ছে h মিউ জানি। h মিউ ইজ ইকুয়াল টু আবার কি জানি? s c/ল্যামডাও জানি, তাই না? এগুলা জানি। এখানে আমাদের আবার নিউ ভার ইজ ইকুয়াল টু কি বলা হয়? নিউ ভার ইজ ইকুয়াল টু 1/λ, এটাও ঠিক আছে। নিউ ইজ ইকুয়াল টু কি? নিউ ইজ ইকুয়াল টু আমি দিলাম c/λ, এটাও ঠিক আছে। তারপর ডেল ইজ ইকুয়াল টু h নিউ, ডেল ইজ ইকুয়াল টু h নিউ দিচ্ছি, এটাও ঠিক আছে। কিন্তু ডেলি সমানুপাতিক ল্যামডা কোনোদিনই সঠিক না। ডেলি সমানুপাতিক ল্যামডা কোনোদিনই কি না বলো তো? ডেলি সমানুপাতিক ল্যামডা কোনোদিনই সঠিক না। তাই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ক্লাসে শেয়ার করে দাও। সবাই ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো, ক্লাসে শেয়ার করো। ক্লাসে সবকিছু বুঝতেছো তো? আমি অনেক স্পিডে বলতেছি কিন্তু মাথায় ঢুকতেছে না। অনেক মজা করে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করাবো। ওকে, ঠিক আছে। আমাদের 4 নম্বরটা কখনোই সঠিক না, 4 নম্বরটা ভুল। ওকে, তারপরে কোশ্চেন, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? একটু আগেই বলছিলাম প্ল্যাঙ্কের ধ্রুবকের কথা। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 × 10⁻⁻34। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত বলো তো? প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, কালকেও কিন্তু ক্লাস হবে, কালকেও আমাদের বাকি কোশ্চেন, আমাদের কবির স্যারের কিছু কোশ্চেন আসবে, হাজারি স্যারের বাকিগুলো আসবে, বুঝছো? তাই সবাই ক্লাসে থেকো। আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত বলো তো? 6.626 × 10⁻⁻34। এইটা প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। ওকে, এটা মুখস্থ করে ফেলো, একদম মুখস্থ। বোর ব্যাসার্ধের মান কত বলছিলাম? এই 3টা জিনিসের মান আমাদের মনে রাখা অবশ্যই দরকার। বোর ব্যাসার্ধের মান কত বলো তো? বোর ব্যাসার্ধের মান কত? তাড়াতাড়ি বলো দেখি তোমাদের মুখস্থ আছে কিনা। বোর ব্যাসার্ধের মান কোনটা? 5.292 × 10⁻11 মিটার। এটা বোর ব্যাসার্ধের মান। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, সবাই বুঝতেছো না ক্লাস? ওকে ঠিক আছে, এরপরে আমরা চলে যাই তারপরেরটাতে। আমি ব্যাখ্যা করে করে পড়াচ্ছি, এটাতে যদিও ম্যাথ কম। নিচের কোনটা কম্পোজিট কণা? কম্পোজিট কণা মনে রাখার একটা ক্লু দিছিলাম, কি বলো তো? ডিয়ার আরিফা, দেখো আমি নিজে নিজে বলতেছি, তোমরা আমি তোমাদের প্রিয়। ডিয়ার দিয়ে হচ্ছে ডিউটেরন কণা, আর আরিফা দিয়ে কি আলফা কণা, তাই না? দেখি তো কম্পোজিট কণা আছে কিনা, এই তো আছে। এখানে দেখো একটা জিনিস ঝামেলা করে দিছে, একটা ডিউটেরিয়াম দিছে আর একটা ডিউটেরন দিছে। এখন তুমি কোনটা নিবা বলো তো? আসলে ডিউটেরন কণা, হ্যাঁ ডিউটেরন কণা আর হচ্ছে তোমার আলফা কণা, তাই ডিয়ার আরিফা দিয়ে মনে রাখা যায়। ডিয়ার দিয়ে ডিউটেরন কণা, আরিফা দিয়ে আলফা কণা, বুঝছো? তাহলে ডিউটেরন হচ্ছে ডিউটেরন পেয়ে গেছি, ডিউটেরিয়াম না কিন্তু, এই জিনিসটা ভুল করো না কিন্তু, ডিউটেরন কণা। তাহলে কোনটা কম্পোজিট কণা বলো তো সবাই? দ্রুত বলো কোনটা কম্পোজিট কণা, দ্রুত বলতে হবে আমাকে কোনটা কম্পোজিট কণা। আচ্ছা ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাবো আমরা। এরপরে কোশ্চেন কি আছে দেখি। আর নিচের কোন জোড়া আইসোবার? আইসোবার মানে কি? যাদের ভর সংখ্যা সমান, সোজা কথা। আইসোবার মানে কি বলো তো? আইসোবার মানে যাদের ভর সংখ্যা সমান। আইসোবার মানে যাদের ভর সংখ্যা সমান। যাদের ভর সংখ্যা সমান, দেখি তো কাদের ভর সংখ্যা সমান। 12 13 হবে না, কাটা। না চুজ হইলো না, কাটা। না না না, ভাল লাগে না কাটা। ও দারুন, এটা তাই না? এরকম আমরা ড্রেস চুজ করার সময় এমন করি না, না নিব না, এটা না, এটা না, পরে একটা নিয়ে এরকম করে চুজ করবে অপশন। তাহলে আমাদের দেখো ভর সংখ্যা 14 14, যাদের ভর সংখ্যা সমান তারা হচ্ছে আইসোবার, যাদের ভর সংখ্যা সমান তারা আইসোবার। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। নিচের কোন জোড়া আইসোবার? আবারও একই কথা, একই কোশ্চেন, মানে ডাবল রিপিট হয়েছে, এইটা হবে। তারপরে কোশ্চেনে চলে যাব আমরা। আচ্ছা এক মিনিট, কোনটা আইসোবার? এখানে আইসোবার হবে না, কোশ্চেনটাতে আমাদের টাইপিং মিস্টেক, এখানে আইসোটোন হবে। তোমরা একটু ঠিক করে নাও, এখানে আইসোটোন হবে, আইসোটোন। হাজারি স্যারের বইতে এখানে আইসোটোন আছে, হ্যাঁ। আইসোবার বললে এটা অ্যান্সার হইতো, কিন্তু আইসোটোন বলে বিয়োগ করো 8 হয়, বিয়োগ করো 16 থেকে 8 বিয়োগ করলে 8, 14 থেকে 6 বিয়োগ করলে 8ই হয়। তাহলে আইসোটোন, কোনটা আইসোটোন বলো তো? দ্রুত আমাকে জানাও কোনটা আইসোটোন। সবাই দ্রুত আমাকে জানাই দাও তো কোনটা আইসোটোন। আইসোটোন কোনটা? দ্রুত জানাই দাও তাড়াতাড়ি। গ হবে আইসোটোন, তাই না? আইসোটোন কোনটা হবে তাড়াতাড়ি জানাই দাও। গ। এই যে এ বি সি ডি যা মূলায় তা দিয়ে যেতেছো সবাই, এ দিতেছো, বি দিতেছো। আচ্ছা সোনিয়া রুমি বলছো আপু তুমি সন্ধ্যা থেকে ক্লাস করাও? আচ্ছা, আসলে ক্লাস করাইতে ভালো লাগে, যার যেটা ভালো লাগে সে সেটাতে আসলে এনার্জি পায়, আমার কাছে মনে হয়। বিল গেস্টের একটা কথা শুনছিল না, যে তুমি যদি তোমার অনেকদিন বেশি হ্যাপি থাকতে চাও তাহলে তোমার কাজকে পছন্দ করো। যেমন আমি তোমাদের পড়াইতে পছন্দ করি, এর জন্য হয়তো বা আমি ক্লাস নিতে পারি। অনেকেই দেখো, অনেক টিচারে অনেকক্ষণ করে ক্লাস নেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই জায়গায় গ হবে অ্যান্সার। তারপরে আমরা দেখি নিচের কোনটি ডি ব্রগলির নামে পরিচিত? ডি ব্রগলি আবার কে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলির সমীকরণ, এগুলা কিন্তু একদম বোরের পরমাণু মডেলকে দিচ্ছিল ধসায়, তাই না? মনে আছে তোমাদের? বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কিন্তু এই ব্রগলির সমীকরণ আর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়েই আমরা হচ্ছে সীমাবদ্ধতা পড়ছিলাম। বলো তো ব্রগলির সমীকরণ কোনটা? দেখি তো তোমরা ডি ব্রগলির সমীকরণটা জানো কি না? ব্রগলির সমীকরণ কি ছিল? mv = h/λ ছিল না? h/λ। এখন আমি যদি ল্যামডাকে এখানে নিয়ে আসি তাহলে s/mv দেওয়া যায় না? s/mv। তাহলে আমাদের ব্রগলির সমীকরণ কোনটা বলো তাড়াতাড়ি? আমাদের তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম আছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম আছে। এইটা তো বলছিল কে? ডি ব্রগলি বলছিল না? তাহলে অ্যান্সারটা কি হবে? দ্রুত জানা দাও। অ্যান্সারটা কি হবে আমাদের? খ হবে অ্যান্সার। অ্যান্সার হবে খ। ওকে, কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা? এটা না পারলে একদম মাথার মধ্যে ঠাস করে বাইরে লাগাই দিব। কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা বলো তো? mvr = nh/2 পাই। mvr = nh/2 না, পাই আছে 2 পাই নাই, না পাই নাই, এইটা তাহলে অ্যান্সার। mvr = nh/2 পাই। কি হবে অ্যান্সার? তাড়াতাড়ি বলো তো, তাড়াতাড়ি বলো কি হবে অ্যান্সার দ্রুত। যারা ক্লাসে আসো সবার অ্যান্সার দেওয়া বাধ্যতামূলক, যারা ক্লাসে আসো সবার অ্যান্সার দেওয়া বাধ্যতামূলক, অ্যান্সার দিতে হবে সবার। 400 জন আসো না ক্লাসে, 400 জন অ্যান্সার দাও একদম। আমাদের কি হবে? কৌণিক ভরবেগের সমীকরণ mvr = nh/2 পাই। কিন্তু এই সমীকরণ দিয়ে আমাদের বোর্ড সাহেব কিন্তু এটা ব্যাখ্যা দিতে পারে নাই, বুঝছো? খালি সমীকরণই দিছিল, এটা তার সীমাবদ্ধতা। পড়ছো না তোমরা সীমাবদ্ধতা? আচ্ছা ঠিক আছে। কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস করা হয়? কোন নীতির ভিত্তিতে বলো তো? আহ্বায়ক নীতি তো করো তোমরা, আহ্বায়ক নীতি করো না? আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করি 1s2 2s2 2p6, এই যে ইলেকট্রন বিন্যাসগুলো যে করো কোন নীতির ভিত্তিতে করো? অবশ্যই আহ্বায়ক নীতি, তাই না? আহ্বায়ক মানে কি? বিল্ডিং আপ। তাহলে আমরা আহ্বায়ক নীতি অনুসারে করি। কোন নীতি অনুসারে করি বলো তো? আহ্বায়ক নীতি অনুসারে করি। কোন নীতি অনুসারে করি আমরা? আহ্বায়ক নীতি অনুসারে করি। ওকে, কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? আমাদের আহ্বায়ক নীতি অনুসারে ইলেকট্রন সমূহ বিন্যস্ত হয়। মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরের সংখ্যা না কিন্তু, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটা? নির্ণয় সূত্র তো 2.12+1 না?
2.12 প্লাস 1 হবে না আমাদের? এটার অ্যান্সারটা কি হবে বলো তো সবাই আমাদের? এটার অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে 2.12 প্লাস 1। অ্যান্সারটা হবে 2.12 প্লাস 1। আচ্ছা এক মিনিট, অনেক পেছনে চলে গেছে ধাক্কা লেগে না। 2.12 প্লাস 1 এইটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন ধারণ ক্ষমতা। প্রধান কোয়ান্টাম সংখ্যা বললে 2n স্কোয়ার হতো, কিন্তু উপশক্তি স্তর বললে 2.12 প্লাস 1 হবে, 2.12 প্লাস 1 হবে। ওকে, এরপরে কোশ্চেনে চলে যাব আমরা, কি আছে একটু দেখে আসি। এরপরে কোশ্চেনটা, কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালী ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে? ব্র্যাকেট সিরিজ, আমাদের আগে সিরিজগুলো জানা লাগবে। আমাদের সিরিজগুলো কি জানো? লাইলি, লাইলি, তোমরা সবাই লিখো লাইলি, লাইলি বার্মার, লাইলি বার্মার পশ্চাদে, লাইলি বার্মার পশ্চাদে বোম ফেলে, বোম ফেলে, বোম ফেলে হাসে। দেখো কি অবস্থা, লাইলির বার্মার পশ্চাদে সে বোম ফেলছে, বোম ফেলে হাসতেছে। লাইলি দিয়ে লাইম্যান সিরিজ, লাইলি দিয়ে কোন সিরিজ বলো তো সবাই আমাকে একটু দ্রুত? লাইলি দিয়ে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ হচ্ছে ইউভি রশ্মিতে, ইউভি রশ্মিতে লাইম্যান সিরিজ মানে আলট্রা অতিবেগুনি রশ্মিতে। আর বার্মার সিরিজ হচ্ছে দৃশ্যমানে। বার্মার সিরিজ কোনটাতে বলো তো? বার্মার সিরিজ হচ্ছে দৃশ্যমানে। আর পশ্চাতে হচ্ছে প্যাশ্চেন, ব্র্যাকেট হচ্ছে বোম, তারপরে ফেলে দিয়ে ফোন, আর হাসি দিয়ে হ্যামফ্রিজ। এগুলা সব হচ্ছে আইআর রশ্মি। এগুলো কোন রশ্মি বলো তো? এগুলো সব হচ্ছে আইআর রশ্মি, মানে নিচের গুলা সবই ইনফ্রারেড অবলোহিত রশ্মি। নিচের গুলা সব কি বলো তো? নিচের গুলা সব হচ্ছে অবলোহিত রশ্মি, আইআর রশ্মি। বুঝেছো সবাই? নিচের গুলা সব হচ্ছে আইআর রশ্মি। তাহলে আমাদের আইআর অঞ্চলে। ওকে, সবাই ক্লাসে শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে দাও তো সবাই। DXY অরবিটালে কয়টা লোব আছে? সোজা কথা, এখানে DXY বাদ দিয়ে খালি বলো ডি অরবিটাল। আমরা জানি এস অরবিটাল হচ্ছে গোলাকার, পি অরবিটাল ডাম্বেল আকার, আর ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকার। ডাবল ডাম্বেলে কয়টা লোব দেখো তো? ডাবল ডাম্বেলে কয়টা লোব? ডাবল ডাম্বেলে 4টা লোব না? ডাবল ডাম্বেলে কয়টা লোব বলো তো? ডাবল ডাম্বেলে কয়টা লোব? ডাবল ডাম্বেলে 4টা লোব, তাই না? এফ অরবিটালে তাহলে 8টা লোব হবে। ডাবল ডাম্বেলে কয়টা লোব? ডাবল ডাম্বেলে 4টা লোব। অ্যান্সার ঘ হবে। কি হবে দেখো তো? অ্যান্সার ঘ হবে। ওকে, তাড়াতাড়ি অ্যান্সার দিবা, তাড়াতাড়ি অ্যান্সার দিবা, একদম তাড়াতাড়ি অ্যান্সার দাও। কি হবে অ্যান্সারটা? ওইটা ডাবল ডাম্বেলে আমাদের 4টা লোব, ঠিক আছে? আচ্ছা, n = 2, l = 1, m = 1 হলে অরবিটালের প্রতীক কোনটা? আমরা 25 নম্বর কোশ্চেনে আছে আমাদের। এখন আমাদের এখানে প্রতীক কোনটা একটু দেখতে হবে। আমরা একটা জিনিস একটু সলভ করি চলো। আমাদের এখানে n এর মান 2 আছে, তাই না? আর l এর মান 1, তাহলে 2p রিলেটেড কথা। 2p এর ক্ষেত্রে 3টা ভাগ, 2px, 2py আর 2pz, তাই না? 2px, 2py আর 2pz। 2px এর জন্য মান কত বলো তো? 2px এর জন্য মান কত? 2px এর জন্য হচ্ছে মান আমাদের 2px এর জন্য মান -1, তাই না? আচ্ছা, 2px এর জন্য মান -1 না, 2pz এর জন্য মান হচ্ছে -1, এটার জন্য -1, আর এটার জন্য হচ্ছে +1, এটার জন্য +1। তোমরা এই 3টা মান জানো না? আরেকটার জন্য আমাদের মান কত? 2p, ওইটার জন্য হচ্ছে 0। তাহলে 3টার মান আমরা পেয়ে গেছি। তাহলে অ্যান্সার কত হবে এটার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে কত হবে আমাদের? এটার ক্ষেত্রে মান কত হবে একটু জানাই দাও আমাদের। এখানে মান কত হবে? এই জায়গায় আমাদের অ্যান্সারটা 25-এর কত হয়? 25-এর বি হওয়ার কথা অ্যান্সার। 25-এর বি হওয়ার কথা, যেহেতু 1 আছে তাহলে আমরা 1 পেয়েছি, +1 আর 1 তো একই কথা, তারপরে 2py, তাহলে অ্যান্সার খ হবে। অ্যান্সার কত হবে সবাই বলো তো? অ্যান্সার খ হবে। অ্যান্সার কত হবে সবাই জানাই দাও। অ্যান্সার খ হবে, ঠিক আছে? অ্যান্সার খ হবে। খ, গ না, খ হবে। যদি -1 দিত তাহলে হচ্ছে জেড হতো, যদি -1 দিত তাহলে জেড হতো। তোমাদের হাজারি স্যারের বইয়ের 119 নম্বর পেজে আছে এটা, দেখো একটা ছক করে সুন্দর করে সবগুলা মান দেওয়া আছে এখানে। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাব আমরা। নিচের কোন অরবিটালে শক্তি সর্বনিম্ন হবে? শক্তি বের করার সূত্র কি জানো? n+l। শক্তি বের করার সূত্র হচ্ছে n+l। তাহলে n এর মান 3 প্লাস আচ্ছা 2, 5 হয়েছে এটার মান 5। তারপর হচ্ছে আমাদের d এর জন্য তো 2, তাহলে p এর জন্য 1, 4 + 1 = 5, এটার জন্য 5। তারপরে 4s, 4 + 0, এটার জন্য হচ্ছে এটার জন্য কত? 4, আর 3 + s, তাহলে আমাদের 3। তাহলে সবচেয়ে কম শক্তি কোনটা বলো তো? সবচেয়ে কম শক্তি কোনটা? সবচেয়ে কম শক্তি কোনটা বের করে ফেলো তাড়াতাড়ি। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবচেয়ে কম শক্তি কোনটা তাড়াতাড়ি বলো। সবচেয়ে কম শক্তি কোনটা? সবচেয়ে কম শক্তি হচ্ছে আমাদের 3s। সবচেয়ে কম শক্তি কোনটা? আমাদের এখানে 3s সবচেয়ে কম শক্তি। ওকে, তারপরে আমরা চলে যাব 1 আর্মস্ট্রং। 1 আর্মস্ট্রং সমান কত সেন্টিমিটার? ভালো করে তাকায় দেখতে হবে এখানে কি চেয়েছে, সেন্টিমিটার চেয়েছে না মিটার চেয়েছে। যদি মিটার চায় তাহলে 10⁻⁻10। যদি মিটার চায় তাহলে কি হইতো? যদি মিটার চায় তাহলে 10⁻10। যদি মিটার চায় তাহলে আমাদের 10⁻10 হইতো। কিন্তু সেন্টিমিটার চাইছে, তাহলে কি 10 হবে নাকি
8 হবে। দেখি তো অ্যান্সারটা বলো তো কি হবে, দ্রুত বলো অ্যান্সারটা কি হবে। সবাই ক্লাস শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দ্রুত ক্লাস শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমাদের অ্যান্সার কত হবে, দ্রুত ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমাদের অ্যান্সার হবে গ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাব আমরা। বামার সিরিজে n = 2 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এখন আমাদের একটু ম্যাথ করা লাগবে, অনেকক্ষণ পরে আমাদের একটা ম্যাথ আসছে। বামার সিরিজে তরঙ্গ দৈর্ঘ্য এত হইলে, আচ্ছা আমাদের n2 এর মান এত হইলে আমাদের তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। চলো আমরা একটু এখানে ম্যাথটা করে আসি। 28 নম্বর ম্যাথটা, এখানে n1 এর মান কত, যদি n2 এর মান হচ্ছে 3 হয় তাহলে n1 এর মান কত, সবাই লিখো আমার সাথে সাথে। n1 এর মান 2 হবে না, n2 এর মান যদি 3 হয় তাহলে n1 এর মান কত, n1 এর মান 2 হবে। ওকে ঠিক আছে, n1 এর মান 2, n1 এর মান 2, n2 এর মান হচ্ছে 3। আমাদের সূত্রটা কি, 1/λ, 1/λ = RH, RH মানে রিকবার্গের ধ্রুবক, = 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, তাই না? এটাই তো, তাহলে মান বসাই যে আমরা 1/λ = আমাদের RH, এই RH এর মানটা বসাও, সাথে সাথে করো আমার সাথে সাথে, 09678 ইন্টু 10⁵ সেন্টিমিটার পার দিয়ে দাও। তারপরে আমাদের এখানে কত বসবে, 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার, হিসাব করে বের করা লাগে আর কি। ঠিক আছে, তারপরে আমাদের মান আসে কত, 1.09678 ইন্টু 10⁵, তারপরে আসলো কত, এখানে ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপার পরে 0.1338 সামথিং কিছু আসার কথা, বুঝছো, 0.338 সামথিং কিছু। তারপরে আমাদের মান আসে কত, 1523305 ইন্টু ল্যামডা আসার কথা, বুঝছো। তারপরে তুমি উল্টায় দাও, ল্যামডা কেটে দাও, তাহলে মান আসে তোমার কত, 6.56 ইন্টু 10⁻⁵ আসার কথা, বুঝছো। তাহলে 6.56, তাহলে আমাদের 57, এটা নিতে পারি আমরা, গ নিতে পারি। অ্যান্সার কত হয় দেখো তো সবাই, পেয়েছো? আমাদের অ্যান্সারটা গ হয়েছে না? 28 একটা ম্যাথ করাইলাম, এটা একটু গ, তাহলে এই সূত্র দিয়ে ম্যাথটা করা লাগবে, হাতে একটু ক্যালকুলেটর নিয়ে করবা, করার পরে অ্যান্সারটা তোমার মাথায় সেট হবে তখনই যখন তুমি ম্যাথটা তখনই করে আসবা, বুঝে আসবা, তারপরে এখানে এসে তারপরে এখানে অ্যান্সার খুঁজবা, তখন অ্যান্সারটা তোমার মাথায় সেট হবে। এর আগে কিন্তু অ্যান্সার তোমার মাথায় সেট হবে না। কেন হবে না জানো? কারণ তুমি মুখস্থ করবা, তখন অ্যান্সার মুখস্থ করে লাভ নাই, ম্যাথ করে অ্যান্সার সলভ করা লাগবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, 3 মিনিট লাগবে বলতেছো, এখন ট্রাই করো, এখন ট্রাই করে গেলে তো আর পরীক্ষার হলে এত টাইম লাগবে না। বাসায় যদি পড়াশোনা না করে পরীক্ষার হলে যে পারতে যাও তাহলে তো আর কিছু হবে না। যারা বাসায় প্র্যাকটিস করে যাবে তারা পরীক্ষার হলে পারবে, কম্পিটিশন, তাই বাসায় পড়াশোনা করতে হবে। 2 নাম আমাদের কত হবে, আমাদের হচ্ছে গ হবে। অনেকে বলতেছো উইদাউট ক্যালকুলেটর এটা সম্ভব না, আমিও জানি উইদাউট ক্যালকুলেটর এটা সম্ভব না, কিন্তু বাসায় যদি ক্যালকুলেটর দিয়ে প্র্যাকটিস করো তুমি 2-3 বার করে, বারবার করে খাতায় লিখে লিখে, তাহলে তুমি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়াই এটা করতে পারবা, গ্যারান্টি, লিখে নিয়ে যাও একদম, বুঝছো, গ্যারান্টি দিয়ে বলে দিলাম। তারপরে তুমি বাসায় প্র্যাকটিস করো, আগে বাসায় প্র্যাকটিস করলে তোমার অ্যান্সার মুখস্থ হয়ে যাবে, তখন তুমি এমনিতেই পেরে যাবা, আর তখন অ্যান্সারটা চোখে ভাসতে থাকবে। তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, সম্ভব না বলে ছেড়ে দাও, তাহলে পারবা না, সত্যি কথা। ঠিক আছে, ওকে, তারপরে কোশ্চেন চলে যাই। তৃতীয় শক্তি স্তরের জন্য MV এর মান নিচের কোনটা? 29 নাম্বার, তৃতীয় শক্তি স্তরের জন্য NS/2π, তাই না? তাহলে 3S/2π কি হবে? তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা কি জানি, NS/2π না? তাহলে 3S/2π কি হবে অ্যান্সার? দ্রুত জানাও, সবাই ক্লাসটা আবার শেয়ার করো। ম্যাথ করাইতে গেলেই পুরাপান চলে যায় ক্লাস থেকে, কারণ কি? হাই হাই, এত কষ্ট করে ম্যাথগুলোর জন্যই তো আসছো, নাহলে কি নর্মাল কিছুর জন্য ক্লাস করে লাভ তো নাই, তাই না? মেইন জিনিসই তো ম্যাথের সিস্টেম শেখা, তাই না? সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সবাই দ্রুত ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে আবার মেনশন দিয়ে আসো, সবাই ক্লাসে থাকো, ঠিক আছে? ওকে, আমরা দেখি এখানে কি 3S/2π কি হবে অ্যান্সার? তৃতীয় শক্তি স্তরের জন্য MVR এর মান নিচের কোনটা? 3S/2π, তৃতীয় শক্তি স্তর, কারণ আমরা কি জানি সূত্রটা কি, NH/2π, তাই না? NH/2π, তাহলে n এর জায়গায় আমরা তৃতীয় শক্তি স্তর 3 বসাই দিব, তাহলে 3S/2π, সোজা কথা। আচ্ছা, আমাদের তারপরে কোশ্চেন, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে কার? রাদারফোর্ডের পরমাণু মডেলে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে কার বলো তো? সৌর মডেল সৌরজগতের সাথে তুলনা করছে বলেই তো সীমাবদ্ধতা হয়েছে, তাই না? সৌরজগতের গ্রহগুলোর মতো তো আর ইলেকট্রনরা স্থির না, সৌরজগতের গ্রহগুলো তো স্থির, কিন্তু ইলেকট্রনরা তো একসময় শক্তি
কমতে কমতে আস্তে আস্তে সেন্টারে পতিত হয়। এটাই তো তার ব্যতিক্রম ছিল, সীমাবদ্ধতা ছিল। যাই হোক, অ্যান্সার কি হবে তাড়াতাড়ি জানাও তো আমাকে। অ্যান্সারটা কি হবে দ্রুত আমাকে একটু জানাই দিতে হবে এখানে অ্যান্সারটা কি হবে। আচ্ছা, কি ফোনে বারবার কি একটা অ্যাপ চালু হয়ে যায় আর দেখতে পাই না আমি কিছু। আচ্ছা, যাই হোক, আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। তারপরে চলে যাব আমরা, বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ফ্রিকোয়েন্সি কত? তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ফ্রিকোয়েন্সি কত? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক আমাকে জানাইতে হবে। এখানে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা কিসের মান? আর ল্যামডার মান, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য তাহলে ল্যামডার মান আমরা এখানে ন্যানোমিটারে দেখতে পাচ্ছি, ন্যানোমিটারে আছে। ন্যানোমিটারকে যদি মিটারে কনভার্ট করি তাহলে আমাদের কি হয় দেখি আমরা, 4.486.7 ইন্টু 10⁻⁹ মিটার, তাই না? মিটারে নিলাম আমরা। নিউ ইজ ইকুয়াল টু কি জানি? নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, জানো না? সি বাই ল্যামডা। নিউ ইজ ইকুয়াল টু যদি সি বাই ল্যামডা হয়, সি এর মান কত? তরঙ্গ দৈর্ঘ্য। সি এর মান কত বলো তো? আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 × 10⁸। তারপরে মান বসাও, 486.7 ইন্টু 10⁻⁹। মান বসাইলে তোমার মান আসার কথা 6.16, 6.163, 6.163 মাইনাস 10⁻14, 6.163, 6.163 তো এটা। তাহলে অ্যান্সার এক হওয়ার কথা। ক্যালকুলেটারের চাপ দিয়ে যদি এখন শিখো, পরীক্ষার হলে আর ক্যালকুলেটারের চাপ দেওয়া লাগবে না। এই পর্যন্ত আসার পরেই তোমার মাথায় চলে আসবে অ্যান্সার এটা হবে, কারণ তুমি এই দুটো অ্যান্সার নিয়ে তুলনা করছিলা, খুঁজছিলা 6.126। ও আচ্ছা, এই জায়গায় এই জিনিসটা তোমার মাথায় সেট হয়ে যাবে যদি 2-3 বার প্র্যাকটিস করো, রিভিশন দাও। একবার করার তো কথা বলতেছি না, দরকার হলে পরীক্ষার আগের রাতে শুধুমাত্র এই যে ক্যালকুলেটর ছাড়া যে ম্যাথগুলো করা যায় না সেই ম্যাথগুলো তুমি দেখে গেলা, তাইলেই তো হয়ে গেল। পরীক্ষা হলে যে তুমি ধরতে পারবা। তাই সব পড়া রেডি করে শেষমেশের একটু দেখে গেলাম, বুঝছো? এগুলো টেকনিক, এগুলো আন্দাজে দিয়ে এসে বাসায় একবার 2-1টা ম্যাথ হয়ে গেছে। এই যে যারা শিখে যাবে, আন্দাজ কাদের জন্য মিলে জানো? যারা পড়াশোনা করে তার আন্দাজে দিলে মিলে, আর যারা পড়াশোনা করে না তার আন্দাজে দিলেও মিলে না, মাথায় রেখো। তাই অনেকে বলে যে আন্দাজে দাগাই দিছি হয়ে গেছে, আসলে সে অনেক বেশি পড়াশোনা করছে তাই আন্দাজে দাগাই দিছি হয়ে গেছে। আমি মাঝে মাঝে বলতাম যে আমি আন্দাজে দাগাই দিলেও হয়ে যায়। আসলে আন্দাজে দাগাই দিলে তখনই হয় যখন সেটা সম্পর্কে অনেক বেশি আইডিয়া ভালো থাকে, বুঝছো কথাটা? ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা ক হবে, তাই না? আচ্ছা, এরপরে কোশ্চেন 32 নাম্বার। এরপরে আমরা এখন আছি 32 নাম্বারে। কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি? একদম ফ্রিকোয়েন্সি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। উল্টা বলো তো, ফ্রিকোয়েন্সি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। তাড়াতাড়ি বলো কোনটা হবে? ফ্রিকোয়েন্সি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার ফ্রিকোয়েন্সি বেশি, কারণ ফ্রিকোয়েন্সির সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক কিরকম? ফ্রিকোয়েন্সির সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক কিরকম তাড়াতাড়ি জানা দাও আমাকে। ফ্রিকোয়েন্সির সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক কিরকম? ফ্রিকোয়েন্সির সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক ব্যস্তানুপাতিক, বুঝছো? তাহলে আমাদের এখানে আছে কে আছে কে আছে? এক্সরে। এক্সরে হচ্ছে মগার, তাহলে গার, তাই না? মগার, গামা, তারপরে এক্সরে রঞ্জন। তাহলে রঞ্জন ছাড়া তো আর কেউ নাই, তাই না? তাহলে রঞ্জন রশ্মি, তাহলে এক্সরে। আমাদের এখানে কোনটা হবে? ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি কার হবে? এখানে তুলনা করলে ফ্রিকোয়েন্সি বেশি হবে এক্সরের, কারণ এখানে যদি গামা রশ্মি থাকতো তাহলে গামা হইতো অ্যান্সার, কিন্তু গামা তো নাই, তাহলে গামার পরবর্তীতে যে আছে তা হবে অ্যান্সার। এক্সরে হবে অ্যান্সার। কি হবে অ্যান্সার বলো তো? এক্সরে হবে অ্যান্সার। ওকে, রেডিও ওয়েভস বলতেছে একজন। রেডিও ওয়েভস তো তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এখানে কি তরঙ্গ দৈর্ঘ্য চাইছে নাকি ফ্রিকোয়েন্সি চাইছে? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক। নিউ ইজ ইকুয়াল টু কি? নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা না? তোমরা ভুলে গেছো সূত্রটা? নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে ল্যামডার সাথে কম্পাঙ্কের সম্পর্ক কিরকম? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক। একটা বাড়লে আরেকটা কমে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে তোমার হচ্ছে কম্পাঙ্ক কমবে, আর কম্পাঙ্ক কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। এই কথাটা মাথায় রাখা লাগবে। এরা যদি মাথায় না রাখো তাহলে তো সমস্যা। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো। আমার গলা হয়ে গেছে, পানি লাগবে। রাখেন। আচ্ছা, পানি নাই ওই জায়গায়। অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তর হলে নিচের কোন বর্ণালী সিরিজ উৎপন্ন হয়? তৃতীয় শেল, তাহলে লাইলি, দেখো তৃতীয় শেল, লাইলি হচ্ছে প্রথম, লাইমেন বামার, তারপর লাইলি বার্মার পশ্চাতে, তাহলে প্যাসচেন। তৃতীয় কোনটা হবে বলো তো? সোজা, লাইলি বার্মার পশ্চাতে বোম ফেলে হাসে, প্যাসচেন। কুমিল্লা বোর্ডে আসছে। কুমিল্লা বোর্ড হচ্ছে সবচেয়ে বিদঘুইটা বোর্ড। কুমিল্লা বোর্ড ভালো না, বুঝছো? কুমিল্লা বোর্ড হচ্ছে কঠিন করে। তাহলে অ্যান্সারটা কি হবে দ্রুত আমাকে জানাই দাও। এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে প্যাসচেন। অ্যান্সারটা কি হবে আমাকে দ্রুত জানাই দিতে হবে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে প্যাসচেন, বুঝছো? এই তো পারো তো তোমরা, সুন্দর পারো। আচ্ছা, তোমরা এইটার অ্যান্সারটা কত হবে দ্রুত জানাও।
জানাও। অর্পণ সি দিলা কেন? এটার অ্যান্সার তো এ ক হবে, প্যাশন। লাইলি বার্মার পশ্চাতে, লাই দিয়ে হচ্ছে লাইম্যান, বার্মা দিয়ে লাইলি বার্মা দিয়ে বামার, আর প্যাশন পশ্চাতে দিয়ে প্যাশন পড়াইছিলাম। তাহলে অ্যান্সারটা কি হবে? প্যাশন হবে, এখানে ক হবে, ঠিক আছে, ক হবে। তারপরে চলে যাব আমরা, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় কোনটা? সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় তো ক্রোমিয়াম। কি করে? ক্রোমিয়ামে 24-এর শেষে কি হয় জানো? শেষে হচ্ছে 3D-তে 4টা যায় আর 4s-এ 2টা যায়। তখন আমরা 4s থেকে কাইটা 3D-তে কি করি? পাস করি আর 4s 1 করি। কেন করি? কারণ অর্ধপূর্ণ অবস্থা অধিক শক্তিশালী হয়। করছো না এগুলা 9-10-এর পড়া, কিন্তু এগুলা 9-10-এর পড়া। এখন এসে যদি আমার তোমার এগুলো ফুল করে করাইতে হয় তাহলে তোমার বহুত লেকিংস আছে, তাহলে তোমার বাসায় 5টা মাস্টার বাইটটা খাওয়াইলেও পড়া হবে না, এমন অবস্থা। একটা কথা বলছিল না কে যেন, যে অ্যাসাইনমেন্ট নিয়ে একটা হাস্যকর একটা কি যেন বের হয়েছিল, ওইখানে বলছিল। যাই হোক, ক্রোমিয়াম এটা জানো তো, তাই না? এটা যদি কেউ ভুল করে তাহলে 5টা মাস্টার বাইটটা খাওয়াইলেও তার কিচ্ছু হবে না, বুঝছো? এটা মাথায় রেখো। ওকে, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। M3+ আয়নে 23টা ইলেকট্রন থাকলে পারমাণবিক সংখ্যা কত? 3+, তাহলে 3টা চলে গেছে, তাহলে M3+, তাহলে তো 6, এখানে আমাদের হিসাব করলে আমাদের 26টা আর কি, বুঝছো? এখানে 26টা হবে। এটা একটু যদিও আমাদের বোঝা যাচ্ছে না, তারপরে এখানে 26টা হবে। এখানে তুমি ধরো 3টা চলে গেছে, তাহলে আমাদের আয়রনের কথা বলা হচ্ছে, বুঝছো? মোট কথা হচ্ছে আয়রন 3+ এর কথা বলা হয়েছে এখানে। আয়রন 3+ হলে কত হয়? পারমাণবিক সংখ্যা 26 না? আয়রনের পারমাণবিক সংখ্যা কত? আয়রনের পারমাণবিক সংখ্যা কত? আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, জানো তো এটা তোমরা সবাই। আয়রনের পারমাণবিক সংখ্যা কত? আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। ওকে, আমরা এই পরের কোশ্চেনে চলে যাই, 35-এর পরের কোশ্চেনে। আমাদের ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বিজোড় ইলেকট্রন আছে? ক্রোমিয়াম পরমাণুতে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? আচ্ছা, কয়টা বিজোড় ইলেকট্রন দেখি আমরা। আমাদের হচ্ছে 4s1 আর 3d-তে হচ্ছে 5। কয়টা বিজোড় ইলেকট্রন? তাহলে টোটাল 6টা। ক্রোমিয়াম পরমাণুতে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 36-এর অ্যান্সার কি হবে বলো তো? 36-এর অ্যান্সার কি হবে? দ্রুত আমাকে জানাই দিতে হবে 36-এর অ্যান্সার কি হবে। 36-এর অ্যান্সার কি হবে আমাকে দ্রুত জানাই দাও। 36-এর অ্যান্সার হবে আমাদের হচ্ছে 6। 36-এর অ্যান্সার হচ্ছে 6। ওকে, আচ্ছা, আমরা তারপরে কোশ্চেনে চলে যাব। তারপরে কোশ্চেন, নিচের কোন পরমাণুতে ডি অরবিটাল ইলেকট্রন আছে? ডি অরবিটাল, এটা তো আমাদের পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা 3d-তে প্রবেশ না করে কেন 4s-এ প্রবেশ করে, এমন কথা আছে না? তাহলে এটাতে নাই, গেছে গাইটা। আর্গন তো 3 6 হয়ে যায়, P6, এটাতেও নাই। স্ক্যান্ডিয়াম 21-এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা 3d-তে কয়টা ইলেকট্রন দেখতে পাই বলো তো? একটা ইলেকট্রন দেখতে পাই। তাহলে অ্যান্সারটা কি হবে আমাকে দ্রুত জানাই দিতে হবে। এখানে কোনটা হবে অ্যান্সার? আমরা কিন্তু 36 নম্বর কোশ্চেনে আসছে, এখানে কোনটা হবে অ্যান্সার? দ্রুত আমাকে জানাই দাও অ্যান্সার কোনটা হবে। আমাকে এখানে জানা যে স্ক্যান্ডিয়াম হবে। কি হবে? স্ক্যান্ডিয়াম হবে। ওকে, তারপরে কোশ্চেন, এবার আবার ম্যাথ। আবার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, শক্তি চাইছে। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, শক্তি চাইছে। ম্যাথ করার জন্য খাতা খুলো সবাই। এখন ম্যাথ করার জন্য খাতা খুলো। আমাদের 2-একটা ম্যাথ আছে, ম্যাথগুলো একটু খাতায় লিখে রাখতে হবে। যদি ম্যাথগুলো লিখে রাখতে পারো, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 820 ন্যানোমিটার, তাই না? আমরা ন্যানোমিটারকে মিটারে নিব, তাহলে ল্যামডার মান কত হবে? 820 ইন্টু 10⁻⁹ মিটার হবে, তাই না? 820 ল্যামডার মান দেওয়া আছে। এবার প্ল্যাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻34 মিটার, না সরি জুল সেকেন্ড। এবার আমরা হচ্ছে ই ইজ ইকুয়াল টু কি? এইচ মিউ না? ইজ ইকুয়াল টু সূত্র কি? ডেল ইজ ইকুয়াল টু এইচ মিউ, তাই না? তাহলে এইচ এর মান বসাও। এইচ এর মান কত? এইচ এর মান তো জানো 6.626 ইন্টু 10⁻34, আর হচ্ছে তারপরে মিউর মান কি? সি বাই ল্যামডা। তাহলে সি এর মান কত? 3 ইন্টু 10⁸। ল্যামডার মান কত? 820 ইন্টু 10⁻⁹, তাই না? আর তারপরে আমাদের এখানে ক্যালকুলেটর করে মান বের আসবে তোমার কত দেখো তো? মান বের আসবে তোমার 2.424 সামথিং কিছু একটা, 2.424 খুঁজে বের করো। সবই তো আল্লাহ, এদিকে সব জমস, এদিকে সব তোমার হচ্ছে চাইনিজ, সব চাইনিজ চলে আসছে। 2.424, আচ্ছা 2.424, হ্যাঁ 2.424, এই দুটা তো বাদ দিলাম, যাই হোক 24, এখানে 19 হবে অ্যান্সার, বুঝছো? 2.424 19 হবে অ্যান্সার, এটা মাথায় রাখো একদম। এটা অ্যান্সার এটা দেখে তো মাথা ঘুরাবে, পরীক্ষার হলে যে খালি মাথা বু করবে, বু করে না মাথা, যে কি হবে ব্ল্যাঙ্ক লাগবে, মানে সবই ঝাপসা লাগে। হ্যাঁ, চশমাটা খুইলে একটু চোখে পানি দিবা, তাও সময় নাই, এরকম অবস্থা। তাই বাসা থেকে আগে রেডি হয়ে যাও। এরকম দেখা মাথা ঘুরে যাবা না, 19 জায়গা দিয়ে চলে আসবা। এরকম দেখা মাথা ঘুরে যাবা না, 19 জায়গা দিয়ে কি করবা? চলে আসবা বাসায়, বুঝছো?
ওকে, বের করতে পারছো না? ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন অরবিটাল ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? ইলেকট্রন ঘনত্ব 1s সর্বাধিক, কারণ হচ্ছে 1s ছোট্ট এবং দুইটা ইলেকট্রন থাকে, অনেক ঘনত্ব অবস্থা বেশি ইলেকট্রনের, 1s সর্বাধিক। বুঝছো? ইলেকট্রন ঘনত্ব কোথায় সর্বাধিক আমাকে জানাও তো। 39 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে? ইলেকট্রন ঘনত্ব কোথায় সর্বাধিক? 1s সর্বাধিক। ইলেকট্রন ঘনত্ব কোথায় সর্বাধিক আমাকে একটু জানাই দিতে হবে। ইলেকট্রন ঘনত্ব কোথায় সর্বাধিক, এটা মনে রাখো একদম। ইলেকট্রন ঘনত্ব কোথায় সর্বাধিক বলো তো? ইলেকট্রন ঘনত্ব কোথায় সর্বাধিক? ইলেকট্রন ঘনত্ব আমাদের 1s সর্বাধিক। ওকে, এর পরেরটাতে চলে যাই আমরা আবার। ট্রাফিক সিগন্যালের লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 665 ন্যানোমিটার হলে ফোটনের শক্তি কত? ফোটনের শক্তি চাইছে। শক্তি মানে কি? এনার্জি। এনার্জিকে কি দ্বারা প্রকাশ করে? ই দ্বারা প্রকাশ করে। এনার্জিকে কি দ্বারা প্রকাশ করে বাচ্চারা? এনার্জিকে কি দ্বারা প্রকাশ করে তাড়াতাড়ি বলতে হবে। ই ইজ ইকুয়াল টু এইচ মিউ, তাই না? ই ইজ ইকুয়াল টু এইচ মিউ। এইচ ইজ ইকুয়াল টু কি? এইচ আর মিউ মানে কি? সি বাই ল্যামডা, তাই না? এবারে মান বসো, এরপরে মান আমি আর বলে দিব না। প্ল্যাঙ্কেটের বুকের মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু সি এর মান কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সরি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর আমাদের ল্যামডার মান কত আছে? ন্যানোমিটারে আছে। ন্যানোমিটার থেকে মিটারে নিলে কত হবে? 665 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 হবে। বুঝছো? মিটারে নিলে আমাদের ন্যানোমিটারকে মিটারে নিলে তো 10 টু দি পাওয়ার মাইনাস 9ই করে দেওয়া লাগে। এবার ক্যালকুলেটর চেপে তোমার মান আসে কত দেখো? 2.98 আসে। 2.98 একটা কিছু আসে, 2.98 10 টু দি পাওয়ার মাইনাস 19। অ্যান্সার কত হবে? খ হবে। অ্যান্সারটা কত হবে বলো তো তাড়াতাড়ি। অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা খ হবে না? -19। সুন্দর, ক্যালকুলেটর সামনে আছে তো, একটু তাড়াতাড়ি করে ফেলো। এটা বাসায় একটু একবার প্র্যাকটিস করো, দেখবো হয়ে গেছে। পড়াশোনা এত কষ্টের না, এত কঠিনও না। আমরা কতক্ষণ আসি? আমরা ক্লাসে 45 মিনিট আসি। ক্লাসে 300 জন স্টুডেন্ট আসতো, 314 জন। আর 100 জন কই গেল? তাদের তাড়াতাড়ি ক্লাসে টেনে আবার নিয়ে আসো তো। সবাই মেনশন করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে নিয়ে আসো। সবাই ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো তাড়াতাড়ি। ওকে, আর তোমরা যারা হচ্ছে জিকে ইংলিশ নিয়ে ভয় পাও, তারা আমাদের জিকে ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। জিকে ইংলিশ কোর্সে উইকে মাত্র 2টা করে ক্লাস হচ্ছে। আমি জিকে 5টা ক্লাস নিয়েছি। 5টা ক্লাসের উপর আবার মান্থলি এক্সামও নিব। ওদের একটা ডেইলি মানে হচ্ছে ক্লাসের উপরে এক্সাম হয়, 50 মার্কের করে কোশ্চেন, একটু হলেও পড়া হয়। যারা জিকে ইংলিশ ভয় পাও তারা জিকে ইংলিশ কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। আর মনে হয় আমরা 1000 জন স্টুডেন্ট পর্যন্ত 1200 টাকায় ভর্তি নিব। 1000 ক্রস করলে আমরা হচ্ছে 1500 টাকা করে দিব কোর্স ফি। আমাদের স্টুডেন্ট কিন্তু 900 প্লাস ভর্তি হয়ে গেছে, তাই না? 900 প্লাস ভর্তি হয়ে গেছে, তাই 1500 টাকা হওয়ার আগে 1200 টাকায় ভর্তি হও তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের 41 নাম্বার কোশ্চেন। আমরা এখন 41 নাম্বার কোশ্চেন আছে 3D অরবিটালের জন্য এম এর মান কোনটা সেট হবে? 3D এর জন্য এম এর মান কোনটা হবে? আচ্ছা 3D তো, 3D হলে এন এর মান কত আগে বলো আমাকে। 3D আগে এন এর মান বের করি, আগে এন এর মান বের করি, তারপরে এল এর মান, তারপরে না এম এর মান। এন এর মানের উপর ডিপেন্ড করে এল এর মান, এল এর মানের উপর ডিপেন্ড করে এম এর মান, তাই না? তাহলে এন এর মান কত হইলো? এন এর মান দিলাম, ঠিক আছে 3 দিলাম। এল এর মান কত হবে? 0 থেকে শুরু হবে, 0 থেকে আমাদের n-1 পর্যন্ত হইতে পারে, তাই না? আচ্ছা 0 থেকে তাহলে আমাদের কত? 0 থেকে আমাদের যেহেতু 3 আছে তাহলে 3-1 পর্যন্ত হইতে পারে। তাহলে 0 থেকে 0 থেকে 2 পর্যন্ত হইতে পারে। 0 থেকে যদি 2 পর্যন্ত হয় তাহলে 0, 1, 2 হতে পারে, তাই না? 0, 1, 2 হলে আমাদের মানটা কিরকম হবে? যেহেতু 2 পর্যন্ত আছে তাহলে 0, তাহলে +1, +2, -1, -2, তাই না? তাহলে মাইনাস পর্যন্ত। তাহলে অ্যান্সার কোনটা হয় একটু দেখি তো আমরা। তাহলে তো আমাদের এটা হয় সুন্দর, এই যে গ হবে অ্যান্সার। কি হবে অ্যান্সার তাড়াতাড়ি বলো, কি হবে? গ। এই তো সুন্দর করে এভাবে সলভ করা লাগবে, যেমনি যেমনি সলভ করে দিয়েছে বইয়ের খালি জায়গা ভরে ফেলতে হবে লিখে, বুঝছো? যে এমনি কেমনি সলভ করাচ্ছি, খালি জায়গা আসে না, হাজারি স্যারের বইয়ের আশেপাশে খালি জায়গা আছে না, খালি জায়গা ভরে ফেলবা লিখে। আচ্ছা আমাদের গ হবে। ওকে, তাহলে আমাদের এখন কি হবে? তারপরে কোশ্চেনটা কি হবে? আচ্ছা একজন বলতেছে হোয়াট ইজ জিকে? জিকে মানে জেনারেল নলেজ। জেনারেল নলেজ মানে হচ্ছে সাধারণ জ্ঞান। আর এই সাধারণ জ্ঞান পারতে হলে তোমাকে অবশ্যই অসাধারণ জ্ঞানের অধিকারী হইতে হবে। আর অসাধারণ জ্ঞানের অধিকারী যদি তুমি হতে চাও, আমাদের মেডিকেল আর ড্রিমের যে জিকে কোর্সটা আছে সেখানে তুমি এনরোল করে যাও। আমরা সেখানে PDF সহ দিয়ে দিচ্ছি, অনেক তথ্য দিচ্ছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, একটা অ্যাডভাইস করলাম। আচ্ছা যদিও হয় নাই, আরো সুন্দর করা উচিত ছিল। ওকে ঠিক আছে, আমাদের এরপরে চলে যাই। এরপরে আমাদের অ্যান্সারটা কি হবে? ওয়েট। আচ্ছা আমাদের এখানে বলছে কোনটা সেট হবে। 41 এর অ্যান্সার কত হবে? 41 এর অ্যান্সার এখানে আমাদের মান কত আছে? মান তো 3, তাই না? তাহলে আমাদের 41 এর অ্যান্সার গ। আসলে গ হওয়ার কথা, এখানে অ্যান্সার ঘ দিছে। ঘ দিলে তো ভুল আছে, বুঝছো? বইতে অ্যান্সারটা ভুল আছে। আমাদের অ্যান্সার এটা হওয়ার কথা, বইয়ে দিছে এটা। তুমি এখন কি করবা? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো না? তাই এটা একটু মার্ক করো, এটা একটা কালপিট। এই কালপিট
পেটে বইয়ের মধ্যে এমনি গোল্লা দাও যে আমি মান করে বের করে আনছি এটা, কিন্তু বইয়ে বলে এটা। যদি এরকম কিছু অপশনে থাকে শূন্যওয়ালা, কত শূন্য, তারপরে 1 2 3 যেরকম সিস্টেম যদি থাকে, তাহলে তখন পরীক্ষা আমি রিস্ক নিয়ে আমি ভুলটাই দাগায় আসবো, বুঝছো? কিছু করার নাই। এরকম যদি প্রতিটা অপশন রিপিট হয়, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন তুমি বা বোর্ড পরীক্ষায় তুমি এটাই দেখাবা, এটা বইতে ভুল আছে, বুঝছো? মাথায় রেখো এটা। আচ্ছা জায়গা, তারপরে 42 নাম্বার, আমরা এখন 42 নাম্বার চলে যাব। অনেক কোশ্চেন, এখন অনেক অনেক পদ বাকি আমাদের। 42 নাম্বারে হচ্ছে আমাদের এই জায়গায় বলছে আচ্ছা সমীকরণ n = 1, সমীকরণটি লাইম্যান সিরিজে আছে। যদি লাইম্যান সিরিজে আছে, লাইম্যান সিরিজে n1 এর মান কত? লাইম্যান সিরিজে n1 এর মান 1, তুমি তো জানো লাইলি বার্মার পশ্চাতে বোম ফেলে হাসে, তাহলে লাইলি লাইম্যানে 1, বার্মার তাহলে 2, প্যাশনে 3, বোম দিয়ে ব্রাকেটে 4, ফেলে ফুন্ডে 5, হাসে হ্যামফ্রিসে 6, তাহলে এন এর মান কত? 1 হবে। এখানে অ্যান্সার মুখস্থ। এনে কত হবে বলো তো দ্রুত আমাকে, এন অ্যান্সারটা কত হবে আমাকে দ্রুত জানাই দাও। অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা কত হবে আমাকে দ্রুত জানাই দিতে হবে। অ্যান্সারটা কত হবে? এটাতে 1 হবে, ঠিক আছে? আচ্ছা এরপরেটাতে চলে যাব আমি। এরপরে কোশ্চেনে কি আছে আমি একটু দেখে আসি। হ্যাঁ ঠিকই আছে। এরপরে কোশ্চেন আমাদের হচ্ছে পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান? আচ্ছা কোন দুটি কণিকা পরস্পর সমান বলো তো? প্রোটন আর ইলেকট্রন না? কোন দুটি কণিকা পরস্পর সমান আমাকে জানাই দাও। কোন দুটি কণিকা পরস্পর সমান? কোন দুটি কণিকা পরস্পর সমান? পরমাণুর 43-এর অ্যান্সার কি হবে বলো তো? 43-এর অ্যান্সার হচ্ছে ইলেকট্রন আর প্রোটন। যত সংখ্যক ইলেকট্রন আছে তত সংখ্যক প্রোটন আছে, চার্জ নিরপেক্ষ, তাই না? পড়ছো না? যত সংখ্যক প্রোটন আছে তত সংখ্যক কি আছে? ইলেকট্রন আছে, চার্জ নিরপেক্ষ, ঠিক আছে? ওকে, তাহলে ঘ হবে অ্যান্সার, ঘ হবে। এরপরে কোশ্চেনে আমরা চলে যাবো। আমাদের 300 জন স্টুডেন্ট আছে, সবাই যদি একবার করে কমেন্ট করতে অ্যান্সার তাহলে ভালো হতো, কারণ অ্যান্সারগুলো আমাদের সবার জানা উচিত। একবার করে অ্যান্সার দিলেও তোমার পড়া হয়ে যায়, বুঝছো? ক্লাসে আসো আজ এরা কি বকবক শুনবা? ক্লাসে থাকলে অবশ্যই অ্যান্সার দেওয়া উচিত তোমার। 40-এর আচ্ছা 43-এ আছে একজন, 40-এর অ্যান্সার দিতেছে এখন। তোমরা মনে হয় পিছিয়ে গেছো। আচ্ছা উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটা? উচ্চ শক্তির অরবিটাল তো চোখ বুঝে বের করা যায়। এখানে আসলে উচ্চ শক্তির অরবিটাল কোনটা দেখো তো? 44-এ উচ্চ শক্তির অরবিটাল তো 4f, তাই না? কারণ 4 + 3 7 হয়, মান 7। আর এটাকে 5 + 2 5 + 2 না 1 6 হয় মান। এটাতে 6 + 0 হয় 6, এটাতে 5 + 0 হয় 5। তাহলে অ্যান্সার কোনটা হবে? ক হবে। অ্যান্সার কোনটা হবে তাড়াতাড়ি বলো। 44-এ কোনটা হবে অ্যান্সার? ক হবে। 44-এ কোনটা হবে অ্যান্সার? ক হবে। 44-এর অ্যান্সার ক হবে, ঠিক আছে? ক। ওকে, পি অরবিটালের আকৃতি কোনটা? পি অরবিটাল তো ডাম্বল আকার। পি অরবিটালের আকৃতি কিরকম? এস অরবিটাল হচ্ছে গোলাকার, পি অরবিটাল ডাম্বল আকার। এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল কিরকম? এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল ডাম্বল আকার। আর ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকার, তাই না? ডাবল ডাম্বেলের 4টা লোব থাকে। ওকে ঠিক আছে। এরপরে কোশ্চেনে দেখি আমরা, নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি পি ব্লকভুক্ত? আমাদের 3 তো জীবনও পি ব্লকে যাবে না, কারণ 1s2 2s2 2s1 খতম। তারপরে 11 এটাতে এস অরবিটাল, কারণ সোডিয়াম এস অরবিটালে যায়। 43টা পরে দেখি, 33ই মনে যাওয়ার কথা। 33 হিসাব করো, 33 পারমাণবিক সংখ্যা কার? 33 হিসাব করে দেখো, 33ই যায়। তুমি ইলেকট্রন বিন্যাস করো, এটা তোমার কাজ, বুঝছো? এটা 33 হবে অ্যান্সার। পি অরবিটালে কোনটা যায় বলো তো? আর 33। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। সবাই দ্রুত ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে? আচ্ছা এরপরে চলে যাই আমরা। তারপরে কি আছে? তারপরে হচ্ছে নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, কেন নয় বলো তো? হুন্ডের নিয়ম প্রযোজ্য নয় কার? হুন্ডের নিয়ম প্রযোজ্য নয় ক্লোরিনের। ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন আছে। আমাদের বাকিগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য, কারণ সবাই সিঙ্গেল একটা একটা করে যায়। হুন্ডের নিয়ম কি? আমরা ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ কক্ষপথে সর্বোচ্চ সংখ্যায় অযুগ্ম ইলেকট্রন থাকে। অযুগ্ম ইলেকট্রন তো আমাদের হচ্ছে, তাহলে ফসফরাস আর নাইট্রোজেন একই কথা, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা একটু ব্যতিক্রম, সেটা মুখস্থ করে ফেলো। কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয়? 47 অ্যান্সারটা একটু মুখস্থ করে ফেলো। এটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? তারপরে চলে যাবো আমরা তরঙ্গ সংখ্যা মানে নিউবার বা ভিবার কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? 48-এর অ্যান্সারটা কি হবে? এক্স-রে। তরঙ্গ সংখ্যা বলতে আসলে কম্পাঙ্ক। তরঙ্গ সংখ্যা মানেই তো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কার বেশি? যার তরঙ্গ দৈর্ঘ্য কম, সোজা কথা। তরঙ্গ সংখ্যা মানে কম্পাঙ্ক, তাহলে আমাদের এখানে কার হবে? এক্স-রে হবে। এখানে তরঙ্গ সংখ্যা মানে কম্পাঙ্ক ধরবা, তরঙ্গ সংখ্যা মানেই তো কম্পাঙ্ক। কম্পাঙ্ক তাহলে কি হবে? কম্পাঙ্ক কার ক্ষেত্রে বেশি হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্কও বেশি, কারণ আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কিরকম? ব্যসনাপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কিরকম বলো তো? ব্যসনাপাতিক। তাহলে এক্স-রে হবে, ঠিক আছে?
ওকে, এরপর আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন, নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে? এটাও তোমরা একটু সাধারণ নিয়মের ব্যতিক্রম 49টা মনে রাখো। 49 হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। 49 ইলেকট্রন বিন্যাস করে দেখানো যায়। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করি 49 কত 47, তাই না? পারমাণবিক সংখ্যা 47 ইলেকট্রন বিন্যাস করো তো। এখানে আমরা দেখতে পাই শেষ দিকে হচ্ছে তোমার ডি অরবিটাল আছে না, শেষে 4d-তে আমরা 10 করে দিই, হ্যাঁ, আর 5s1 করে দিই। হিসাব করে দেখো তুমি, যাইতে যাইতে 5s2 আসার কথা না দিয়ে আমরা 4d-তে 10 করি। কেন 4d-তে 10 করি? কারণ পূর্ণ অবস্থা অধিক স্থায়ী হয়, অর্ধপূর্ণ পূর্ণ অবস্থা অধিক স্থায়ী হয়। তাহলে এখানে সিলভারের ক্ষেত্রে ব্যতিক্রম। কোনটা ক্ষেত্রে ব্যতিক্রম বলো তো? এখানে কোনটা ক্ষেত্রে ব্যতিক্রম? এরকম আরো ব্যতিক্রম আরো আছে অনেকগুলা। তোমার মলিবডেনামের ক্ষেত্রে ব্যতিক্রম হয়, আরো লিখে নাও কাদের কাদের ক্ষেত্রে ব্যতিক্রম। মলিবডেনাম, সিলভার, অ্যারাম, তারপর হচ্ছে প্ল্যাটিনাম, তারপরে পিডি, এরকম যে সংকেতগুলো আছে। তারপর ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, তারপর থোরিয়াম, এদের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়, বুঝছো? তাহলে ব্যতিক্রমগুলো একটু লিখে নাও, এরা ব্যতিক্রম ঘটে ইলেকট্রন বিন্যাসে। ঠিক আছে, তাহলে আমরা 49 নম্বরে আসি। এবার 50 নম্বরে চলে যাবো। 49 নম্বরের পরে এখন কই যাব? 50 নম্বরে চলে যাব। 50 নম্বরে কি আছে? আইসোটোনের উদাহরণ নিচের কোনটা? আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। দেখো তো, নিউট্রন সংখ্যা কাদের সমান? 50-এ নিউট্রন সংখ্যা কাদের সমান? 15 থেকে 31 বিয়োগ করো, এখানে থাকে 16, আর এখানে 16 থেকে 32 বিয়োগ করো 16, নিউট্রন সংখ্যা সমান। হয়ে গেছে অ্যান্সার ডি। অ্যান্সার কি হবে? নিউট্রন সংখ্যা সমান। আমাদের 2x স্পিডে ক্লাস করতেছো, সমস্যা নেই, আমি স্পিডেই পড়াচ্ছি, কারণ তাহলে তোমরা ঝিমায় যাবা। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে আবার একটা লাস্ট মেনশন করো। আমাদের আরো 25টা কোশ্চেন সলভ করা লাগবে। আমাদের আরো কয়টা কোশ্চেন সলভ করা লাগবে? 25টা কোশ্চেন সলভ করা লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আছে নিউটন সংখ্যা সমান, যারা নিউটন সংখ্যা সমান তারাই তো আইসোটোন। তাহলে এখানে বিয়োগ করে সবগুলো বিয়োগ করে দেখো, কারণ নিউটন সংখ্যা সমান হয় না। এখান থেকে এখানে বিয়োগ করে দেখো, 16 মিলে গেছে, তাহলে নিউটন সংখ্যা সমান। ঠিক আছে, এবার আমরা 51 নম্বর কোশ্চেনে আসি। নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে? কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে বলো তো তোমরা সবাই? কোন আয়নটা অধিক স্থিতিশীল হবে? আমাদের এখানে কোন আয়নটা অধিক স্থিতিশীল হবে? অ্যান্সার হবে কপার আয়ন। আসলে কপার আয়ন অধিক স্থিতিশীল হয়, কপার 1+। ঠিক আছে, আমাদের কপার 1+। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এইটা হবে অধিক স্থিতিশীল। এই জায়গায় কপার না, আসলে ক্যালসিয়ামে থাকার কথা মনে হয়, এটা টাইপিং মিস্টেক। আমাদের অ্যান্সার হবে কপার 1+। অ্যান্সারটা কি হবে? কপার 1+। অ্যান্সারটা কি হবে বলো তো দ্রুত? কপার 1+। ওকে, আমাদের তারপরে কোশ্চেনে চলে যাব। নিচের কোনটির ক্ষেত্রে বড় তত্ত্ব প্রযোজ্য নয়? বড় তত্ত্ব, এখানে বোর তত্ত্ব হবে, বড় তত্ত্ব না, এটা আসলে বোর তত্ত্ব হবে। বোর, বিজ্ঞানী বোরের নাম শুনছো না? বোর তত্ত্ব। কোন জায়গায় বোরের তত্ত্ব প্রযোজ্য না? আমরা জানি যে সিঙ্গেল ইলেকট্রন যাদের, তাদের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য। এখানে লিথিয়ামে 2টা চলে গেছে, তাহলে থাকে একটা। আমাদের হাইড্রোজেনে একটা, হিলিয়ামে 2টা থেকে একটা গেছে, থাকে একটা। কিন্তু হাইড্রোজেনে এখানে আয়ন তো নিঃস্ব অবস্থায় আছে, এখানে তো 0 ইলেকট্রন। 0 ইলেকট্রন নিয়ে তো বোর কিছু বলে নাই। বোর একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুদের বর্ণালী নিয়ে কথা বলছিল। বোর কি শুধুমাত্র হাইড্রোজেন আয়ন নিয়ে কথা বলছে? তাহলে হাইড্রোজেন আয়ন কি হবে অ্যান্সার বলো তো? এখানে অ্যান্সারটা কি হবে? হাইড্রোজেন আয়ন, কারণ বোর একক ইলেকট্রন নিয়ে একটা একটা করে ইলেকট্রন যাদের আছে তাদের নিয়ে কথাবার্তা বলছে। বোর কিন্তু 0 ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলেনি, তাহলে হাইড্রোজেন আয়ন হবে না। ওকে, ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাই আমরা। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি U1 হলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত হবে? আমাদের প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথ সাইকেল বাড়তেছে, চক্র বাড়তেছে, শক্তি কমতেছে। তাহলে চক্র বাড়তেছে, শক্তি কমতেছে, এমন হওয়ার কথা E1 × 1/n²। তাহলে আমাদের E1 × n, যেহেতু তৃতীয় কক্ষপথ, তাহলে 3² তাহলে E1 × 1/9 হওয়ার কথা। দেখো তো 1/9 আছে কিনা? তাহলে 1/9 আছে। আমাদের অ্যান্সার কত হবে? ক হবে। আমাদের 53-এর অ্যান্সার কত হবে? দ্রুত বলো তো, 53-এর অ্যান্সার কত হবে? 53-এর অ্যান্সার ক হবে। 53-এর অ্যান্সার কি হবে? ক হবে। আচ্ছা, আফ্রিদি কি বলেছে? লাস্টবারের মতো ফ্রেন্ডকে ক্লাস করতে বললাম, মেসেঞ্জার সংসার এতটাই বিজি যে পাত্তা দিচ্ছে না। সমস্যা নাই, তুমি ক্লাস করো, ওই মেসেঞ্জার নিয়েই থাকুক। যারা পাত্তা দিবে না তাদের তুমিও পাত্তা দিবা না। ঠিক আছে, ওকে। তাহলে 1/9 হবে, অ্যান্সারটা ক হবে। কি হবে অ্যান্সার? দ্রুত বলো তো, অ্যান্সারটা ক হবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যাবো আমরা। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায়? লাইলি বার্মার পশ্চাতে। লাইম্যান যদি হচ্ছে আমাদের অতি বেগুনি হয়, লাইলি বার্মার হচ্ছে দৃশ্যমান, বার্মার দৃশ্যমান, বাকিগুলা সব হচ্ছে তোমার অবলোহিত রশ্মি। তাহলে বার্মার হচ্ছে দৃশ্যমান, বার্মার দৃশ্যমান। লাইম্যান হচ্ছে ইউভি রশ্মি, লাইলি বার্মার পশ্চাতে, তাই না? তাহলে বার্মার হচ্ছে আমাদের
দৃশ্যমান, আর বাদ বাকি যা আছে সব হচ্ছে ইনফ্রারেড, অবলোহিত রশ্মি। তাহলে অ্যান্সারটা কোনটা হবে বলো তো দ্রুত, আমাদের অ্যান্সারটা কোনটা হবে? গ হবে অ্যান্সার। কি হবে তাড়াতাড়ি বলো, কি হবে এখানে অ্যান্সার? গ হবে অ্যান্সার, ঠিক আছে, গ হবে অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাব আমরা। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে তখন m এর মান কতটি হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2, তাহলে l এর মান যদি 2 হয় তাহলে তাহলে m এর মান কত হবে? 0 +1 +2 -1 -2, তাহলে 5টা হবে। অ্যান্সার কি হবে? 5টা হবে। তাড়াতাড়ি এগুলো হিসাব করতে পারো তো তোমরা নাকি? আমি করতেছি, তোমরা পারো না এমনি হিসাব করতে? এমনি হিসাব করতে পারতে হবে কিন্তু, না রে টিকা যাবে না। কম্পিটিশন 2 লাখ পরীক্ষা দিবে, 4000 জন টিকবে মেডিকেল ভর্তি পরীক্ষায়। সেই 4000 জনের 1জন যদি তুমি হইতে চাও তাহলে তোমার যেমনি করে পারতে হবে, কোনো ওয়ে নাই এছাড়া। যদি বলো আপু পারি না তাহলে বাদ, সোজা কথা, বুঝছো? একদম একদম নিয়ম হচ্ছে এরকমই, যদি না পারো তাহলে বাদ। ওকে ঠিক আছে, এরপরে আমরা তারপরটা কি? তারপরটা হচ্ছে আমাদের আয়রন 2+ আয়নের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? আয়রন 2+ আয়ন ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? ডি অরবিটালে তো তোমরা ওই যে সকল কি বলে, সকল অবস্থান্তর মৌল ডি ব্লকভুক্ত মৌল, কিন্তু সকল ডি ব্লকভুক্ত মৌল অবস্থান্তর মৌল না। হিসাব করছিল না? হিসাব করছিল, পরে 2+ কি হয়েছিল? Fe2+ এর ক্ষেত্রে আমাদের 3d6 হয়েছিল, তাই না? আর Fe3+ এর ক্ষেত্রে কি হয়েছিল? 3d5 হয়েছিল না? মনে আছে তোমাদের? এগুলা মনে রাখা লাগবে কিন্তু, এটা 3 নম্বর অধ্যায়ও আছে সেখানে। তাহলে আমাদের 2+ এর ক্ষেত্রে কি হবে? শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2+ এর ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বলো তো? 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? 2+ এর ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2+ এর ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন 6টা। আর যদি বলে 3+ তাহলে ইলেকট্রন 5টা। মনে রেখো, বুঝছো? এই জিনিসটা মাথায় রেখো। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। সবাই ক্লাসটা শেয়ার করো। 1 ঘন্টা যাবত ক্লাস করতেছি আমরা, আমি 1 ঘন্টা যাবত দাঁড়ায় দাঁড়ায় তোমাদের ক্লাস নিতেছি। আচ্ছা, কোন অরবিটালটি সম্ভব? আসলে সম্ভব 3f তো জীবনেও সম্ভব না, কারণ 3f তখনই হয় 4 যদি হয় আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। 4f হইলে সম্ভব হইতো। 2d জীবনেও সম্ভব নাই। 2d সম্ভব না বলে তো কত কিছু হইতাছে। 3 নম্বর অধ্যায় দেখো, অষ্ট সম্প্রসারণ সম্ভব না, কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না, কত কাহিনী আছে না? পড়ছো না তোমরা 3 নম্বর চ্যাপ্টারে? 3d সম্ভব। 1p জীবনেও সম্ভব না, 1s হয়, 1p জীবনেও সম্ভব না। তাহলে আমাদের সম্ভব কোনটা? আসলে 3d সম্ভব। সম্ভব কোনটা বলো তো, দ্রুত বলো কোনটা সম্ভব, তাড়াতাড়ি বলতে হবে আমাদের সম্ভব কোনটা, তাড়াতাড়ি বলতে হবে। সম্ভব হচ্ছে আমাদের 3d। ওকে ঠিক আছে। পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটা? দ্বিতীয় কক্ষপথ, তাহলে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ তো mvr = nh/2 পাই না, তাহলে 2s বাই। আচ্ছা, আমাদের 58 নম্বর কোশ্চেন একটু চিন্তা করে অ্যান্সার দেওয়া লাগবে। 58 নম্বর কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে, তোমাদের সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। আমাদের এই জায়গাতে তুমি বসাও mvr = nh/2 পাই। n এর জন্য কয়টা বলছে? দ্বিতীয়, তাহলে 2s/2 পাই। তাহলে আমাদের 2 কাটা, তাহলে এই জায়গায় আমাদের এইটা হওয়ার কথা, বুঝছো? এই 2 কাটো, এই 2 কাটে, আচ্ছা 2 কাটা লাগবে না, এখানে দেওয়াই আছে আমাদের, এই যে এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? তাহলে 2 কাটা s/পাই, তাহলে অ্যান্সার কত হবে? গ হবে। অ্যান্সার কত হবে বলো তো? অ্যান্সার গ হবে, ঠিক আছে? এইভাবে একটু টেকনিক খাটায় অ্যান্সার দেওয়া লাগবে। টেকনিক খাটায় যদি কেউ অ্যান্সার দিতে না পারে তাহলে কিন্তু শেষ। 4টা অপশনের মধ্যে একটা অপশন চুজ করতে হবে, তারপরে যদি চুজ না করতে পারো তুমি টিকবা না মেডিকেল ভর্তি পরীক্ষায়, সোজা কথা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখি তারপরেটা কি হবে। আমাদের তারপরেটা হচ্ছে 59 নম্বর কোশ্চেন। নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? বোরের পরমাণু মডেল সিঙ্গেল ইলেকট্রন যাদের তাদের, এর ক্ষেত্রে সম্ভব না। এটাতে 2টা ইলেকট্রন, এর ক্ষেত্রে সম্ভব না। এটাতে 3টা ইলেকট্রন, এর ক্ষেত্রে সম্ভব না। হিলিয়াম প্লাসের ক্ষেত্রে সম্ভব। কার ক্ষেত্রে সম্ভব বলো তো? তাড়াতাড়ি বলো কার ক্ষেত্রে সম্ভব। বোরের পরমাণু মডেল কার ক্ষেত্রে সম্ভব? যাদের হচ্ছে একটা সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রেই তো বোরের বর্ণালী সম্ভব হয়েছিল, তাই না? তাহলে সিঙ্গেল ইলেকট্রন কার ক্ষেত্রে? হিলিয়াম প্লাসের ক্ষেত্রে সিঙ্গেল ইলেকট্রন না, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে সিঙ্গেল ইলেকট্রন। তাহলে আমাদের কোনটা হবে? খ হবে অ্যান্সার, খ হবে। তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও, খ হবে। 59 পরে 60, আমরা 60-এ চলে যাব। পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? অরবিটাল সংখ্যা বের করার সূত্র হচ্ছে n²। অরবিটাল সংখ্যা বের করার সূত্র হচ্ছে n², আর অরবিটাল ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2n²। তাহলে n², প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 9। অ্যান্সার কি হবে? 3 আছে না, তাহলে n², 3², তাহলে অ্যান্সার কি হবে? 9 হবে। অ্যান্সার কি হবে বলো তো তাড়াতাড়ি? অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার হচ্ছে 9 হবে। ক্লাস আর বেশিক্ষণ নাই, আর 15টা কোশ্চেন আছে, আর বেশিক্ষণ নাই, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, বেশিক্ষণ নাই আমাদের। অ্যান্সার কত হবে? 9 হবে, ঠিক আছে, 9। ওকে, তাহলে আমাদের তারপরেটা কি? 61 নম্বর কোশ্চেন আছে আমরা এখন। 61 নম্বর কোশ্চেন, ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা?
ক্যালসিয়াম পরমাণু, তাহলে আমাদের ক্যালসিয়াম পরমাণু তো শেষে এস স্কোয়ার হয়, তাই না? 2 নাম্বার ওই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌলতে এসে কত থাকে? 2 থাকে না? তাহলে এসে 2 থাকে, তাহলে প্লাস আপ মাইনাস আপ, প্লাস আপ মাইনাস আপ, প্লাস আপ মাইনাস আপ সবটাই দিয়ে দিছে। তাহলে আমাদের ক্যালসিয়াম পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন কত নম্বরে যায়? 4 নম্বরের স্তরে যায়, 4 নম্বরে। তাহলে এন এর মান 4, এন এর মান 4 হয়েছে, ঠিক আছে, এস এর মান হয়েছে, কিন্তু আমাদের এল এর মান, এস এর জন্য এল এর মান কত? 0। যদি এল এর মান 0 হয়, এম এর মানও কত হয়? 0ই হয়। এল এর মান 0 হইলে এম এর মানও কত হয়? 0ই হয়। এল এর মান, এটা বুঝো নাই? না বুঝলে আমি তোমাদের বোঝাই দিতেছি। ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা কত? 20। যদি পারমাণবিক সংখ্যা 20 হয়, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3 দিতে তো যাইবে না, তাহলে 4s2, যেহেতু 4s2 গেল, তাহলে 4s2 জন্য 4s2 জন্য এন এর মান 4, এন এর মান 4 হইল। এস আছে, এস এর জন্য কত? এস এর মান, এস এর জন্য 0, এল এর মান যদি 0 হয়, এল এর মান 0 হইলে এম এর মান কত? এম এর মান 0, আর যেহেতু দুইটা ইলেকট্রন আছে, তাহলে প্লাস হাফ আর মাইনাস হাফ, তাহলে প্লাস হাফ আর কি হবে? মাইনাস হাফ। বুঝছো কথাটা? বুঝছো নাকি না বুঝছো? দেখো তো বুঝছো কিনা, আমাকে একটু জানাই দাও বুঝছো কিনা। 61 কত হবে? 61 ক হবে, ইলেকট্রন বিন্যাস করলে বের করা যায়। ওকে, ঠিক আছে, আমরা এরপরে কোশ্চেনে চলে যাব। এরপরে কোশ্চেনটা দেখি কি আছে আমাদের। এরপরে কোশ্চেন হচ্ছে 62 নম্বর কোশ্চেন। এরপরে আমাদের 62 নম্বর কোশ্চেন, কপার পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের 4s1 এর 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখাও। কপার পরমাণুর ক্ষেত্রে দেখাইতে বলছে। কপারের পারমাণবিক সংখ্যা কত বলো তো? যেহেতু 4টি কোয়ান্টাম সংখ্যার মান চাইছে, 4s1 দিয়েই দিছে তোমাকে এখানে, 4s1। আচ্ছা, 4s1 এর জন্য এন এর জন্য কত? 4, এস এর জন্য কত? এস এর জন্য এল এর মান 0, এল এর মান 0। যদি এল এর জন্য 0 হয়, তাহলে এম এর জন্য কত? এম এর জন্য 0, এল এর মানের উপর এম এর মান ডিপেন্ড করে না, আর একটা ইলেকট্রন, তাহলে প্লাস হাফ। তাহলে অ্যান্সার কি হবে? সোজা কথা, দেখো তো অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে আমাকে একটু বলো তো তাড়াতাড়ি। এটার অ্যান্সার কত হবে আমাকে একটু জানাই দাও, দ্রুত জানাই দাও। আমরা 62 নম্বর কোশ্চেনে আসি, আমাদের আর বেশি নাই, আর একটু ওয়েট করো, আমাদের প্রায় শেষ দিকে চলে আসছি আমরা, আমাদের ক্লাসের প্রায় শেষ দিকে আমরা চলে আসছি। আচ্ছা, এবার 63 নম্বর কোশ্চেনে যাবো। 63 নম্বরে ব্যাখ্যা আছে, 63 নম্বর কোশ্চেনে যাবো, ঠিক আছে? 62% সবাই ঠিক আছে। এরপর 63 নম্বর কোশ্চেন, কোন পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন 4টি কোয়ান্টাম সংখ্যা সঠিক হতে পারে? আমাদের অপশন এ একটু খেয়াল করো। অপশন এতে অপশন এ সঠিক না, কারণ এল ইজ ইকুয়াল টু 1 হইলে এম ইজ ইকুয়াল টু -2 কখনোই না। এল ইজ ইকুয়াল টু 1 হইলে এম ইজ ইকুয়াল টু, এল এর মান 1 হইলে 0 +1 -1, তাহলে কি -2 সম্ভব? -2 সম্ভব না। এল এর মান 1 হইলে এম এর মান 2, জীবনে সম্ভব না, তাহলে 1 নম্বর সম্ভব না। বি অপশনটা একটু খেয়াল করে দেখি আমরা, বি অপশনটাও সঠিক না, কারণ এন এর মান 1 হইলে, এন এর মান 1 হইলে এল এর মান 1 জীবনে সম্ভব? এল এর মান 1 হইলে এল এর মান 1, তাহলে 1s, তাই না? 1 এস এর জন্য তো 0, তাহলে তো সম্ভব না। এল এর মান এটাও সম্ভব না, 1 সম্ভব না, এখানে 0 হওয়ার কথা, তাহলে এটাও সম্ভব না। তারপরে আমাদের সি নাম্বার সঠিক। দেখো এন এর মান 2, এন এর মান যদি 2 হয়, এন এর মান 2 হইলে এল এর মান কত হবে? এন এর মান 2, এন ইজ ইকুয়াল টু 2 হইলে এল এর মান কত হয়? 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হইতে পারে না? n-1 পর্যন্ত, তাহলে 0 1 হবে। তাহলে আমাদের 0 1 হইলে আমরা দেখি তো, এন এর মান 2, তাহলে এল এর মান 1, এল এর মান 1, এম এর মান 0 হইতে পারে। 1 হইলে 0 তো মাঝখানে, তাই না? তাহলে এম এর মান 0 +1 -1, তাহলে এটাও ঠিক আছে। আবার একটা ইলেকট্রন প্লাস, তো আমাদের গ অ্যান্সার ঠিক আছে। কোনটা অ্যান্সার ঠিক আছে বলো তো? 63 কোনটা ঠিক আছে? 63 কোনটা ঠিক আছে বলো তো আমাদের? 63 গ ঠিক আছে, বুঝছো? 63 গ ঠিক আছে। ওকে, 63 গ সম্ভব। তারপর আমরা চলে যাই পরেরটাতে। আমাদের এবার উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা কোনটা? উপশক্তি স্তর মানে তো জানোই, 12 + 1, 2 × 12 + 1, এটা একটু আগে পড়াইছি, এটা আজকেই পড়াইছি। আচ্ছা, এটা আজকেই পড়াইছি আমাদের। আচ্ছা, স্পিড আরও বাড়ান, স্পিড তো থামাইলাম তোমাদের জন্য, এখন বলতেছি স্পিড আরও বাড়াইতে। ওকে, ঠিক আছে, আমি আর 10টা কোশ্চেনের মতো আছে, চলো 10টা কোশ্চেন সলভ করে ফেলি। নিচের কোন নিয়মের সাহায্যে একটি উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা যায়? উপশক্তি স্তর তো, তাহলে 2.12 + 1, 2.12 + 1, আমাদের 65-এর অ্যান্সার কি হবে? দ্রুত বলো তো, 65-এর অ্যান্সার কি হবে? 2.12 + 1 হবে। এটাই তো একটু আগে, এটা 3বার আসলো উপশক্তি স্তর, এই কোশ্চেনটা 3বার আসছে, কুমিল্লায় 17 সালে আসছে। মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? 6টা ইলেকট্রন, পি অরবিটালে 6টা ইলেকট্রন। এসে কয়টা? এসে 2টা, পিতে কয়টা? 6টা, ডিতে কয়টা? 10টা, এফে কয়টা? 14টা না?
তাহলে আমাদের ডিতে কয়টা থাকতে পারে, পিতে কয়টা থাকতে পারে, পিতে 6টা থাকতে পারে, খ এটা বুঝছো, এটা খ হবে অ্যান্সার। এটা কি হবে দ্রুত জানা যায়, এটা অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে আমাকে দ্রুত জানা দিতে হবে, এটার অ্যান্সারটা খ হবে, ঠিক আছে। তারপরে নিচের কোনটির ইলেকট্রন বিন্যাসে Al3+ হলে আয়নের মতো, কোন আয়নের মতো, Al3+, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 13, 13 থেকে 3টা গেলে থাকে কত, 10, 10, ওকে ঠিক আছে। তাহলে অক্সিজেনে -1 না 9, এটাতে 17, 18 হইল না, ম্যাগনেসিয়ামে একটা হইল না, ফ্লোরিন 9 আছে, 9 থেকে আবার একটা নিচে, তাহলে 10, এক মিলে 10 হয়ে যায়, তাই না। তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের সাথে মিলে গেল কোনটা, অ্যালুমিনিয়ামের সাথে মিলে গেল কোনটা, 66 অ্যালুমিনিয়ামের সাথে মিলে গেল কোনটা বলো তো, ফ্লোরিন মিলে গেল না, অ্যালুমিনিয়ামের সাথে ফ্লোরিন মিলে গেল, ওকে 67 খ হবে, 67 খ হবে। 68 কপার 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে যায়, কপারের 29তম ইলেকট্রনটা কোন অরবিটালে যায় বলো তো, আমি কই থেকে জানবো কোন অরবিটালে যায়, বলো তো আমি কই থেকে জানবো, কপারের 29তম ইলেকট্রনটা তো ডি অরবিটালে যায়, কারণ কপার একটু ব্যতিক্রম না, আমরা এসে না দিয়ে আমরা কি করছিলাম যে পূর্ণ অবস্থা করার জন্য 3D-তে দিছিলাম, তাহলে 3D হবে বুঝছো। কপারের 29তম ইলেকট্রনটা কই যায় তাড়াতাড়ি বলো, কপারের 29তম ইলেকট্রনটা কই যায় তাড়াতাড়ি বলো তো আমাকে, 3D-তে যায়, কপারের 29তম ইলেকট্রনটা 3D-তে যায়। আচ্ছা তারপরে কোশ্চেন, নিচের কোন সেটটি শক্তিক্রম অনুসারে আহ্বান নীতি ফলো করে, আহ্বান নীতি ফলো করে কোন সেটটা, তোমরা এই যে এমনি করে কাটাকাটি করছিলে না, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f এগুলো করছিল না, 5s 5p 5d 5f, তারপরে এমনি এমনি কাটছিল না, মনে আছে এমনি এমনি কাটছিল না, এমনি এমনি এখন কাটবা, এমনি এমনি কাইটা তারপরে বের করবে, এটা বলো কোনটা বলো তো। তারপরে তাহলে আমাদের এখানে কোনটা হবে অ্যান্সার, 69-এর কোনটা হবে তাড়াতাড়ি হিসাব করো, 69-এর কোনটা হবে, সি হবে, 5s তারপরে 4d আর তারপরে কত 5s 4d 5p, 5s 4d 5p, 5s এর পরে কত যাবে, 5s এর পরে আমরা দেখি 5s 4d 5p হবে অ্যান্সার, এটা হিসাব করে বের করবা বুঝছো। আমাদের এটা আহ্বান নীতি অনুসারে কেটে কেটে বের করা লাগবে, 5s আগে যাবে তারপরে 4d-তে যাবে তারপরে 5p-তে যাবে, 5s আগে যাবে তারপরে তোমার হচ্ছে 5s দেখো 5s গেছে তারপরে 4d, তাই না, যেখানে এমন করে 5s তারপরে 5d তারপরে হচ্ছে 5p, বুঝছো, না বুঝলে এরকম করে কাইটা দেখবা সুন্দর করে বাসায়। তাহলে আমাদের 69, তারপরে আমরা এখন 70-এ চলে যাব। আহ্বান নীতি অনুসারে নিচের কোনটি শক্তি কম, ঠিক আছে, এখানে আবার আহ্বান নীতি, দুইটাই আহ্বান নীতি, এটা আগেরটার মতো করেই করতে হবে। 4s 3d 4p, আমরা জানি 4s ইলেকট্রন আগে প্রবেশ করে, তাই না, 3d চাইতে 4s নিম্ন শক্তি স্তর, তারপরে 4p-তে যায়, এটা আছে ঠিক আছে, ওই একই ওইটা দিয়ে ব্যাখ্যা করা যায়, এটাও ওইটা দিয়ে ব্যাখ্যা করা যায়। এবার আমরা 71 নম্বর কোশ্চেন সলভ করাবো, আমরা আর মাত্র 5টা কোশ্চেন সলভ করাবো তোমাদের, আর মাত্র কয়টা কোশ্চেন সলভ করাবো বলো তো, 5টা কোশ্চেন সলভ করাবো, এরপর আমরা 71 নম্বর কোশ্চেন সলভ করাবো। 71 নম্বর কোশ্চেনের দেখি আমাদের কি আছে, 71 নম্বর কোশ্চেনে আমাদের কি আছে একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমাদের দেখো এই জায়গায় কি আছে, লাল বর্ণের রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য এত হইলে তরঙ্গ সংখ্যা কত, তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে কম্পাঙ্ক কত, এটা তোমরা হাতে কলমে বের করো, এই টাইপের ম্যাথ আমি প্রচুর করাই দিছি, এই টাইপের ম্যাথ আমি প্রথম দিকে প্রচুর করাইছি না, তরঙ্গ সংখ্যা নির্ণয়ের সূত্র দিয়ে, তরঙ্গ দৈর্ঘ্য আর্মস্ট্রং থেকে ন্যানোমিটারে নাও, আর্মস্ট্রং থেকে মিটারে নাও, তারপরে তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ, ল্যামডা দিয়ে করে ফেলো, c/λ দিয়ে, তাই না, c/λ, সিতে বসাবো হচ্ছে 3 × 10⁻⁸, তারপর নিচে ল্যামডার মান বসাও, এটা তোমাদের কাজ, দেখে তোমরা একটু করো তো, এটা তোমাদের কাজ দিলাম। আচ্ছা ঠিক আছে, 71 নম্বর কোশ্চেন, এটা তোমাদের কাজ দিলাম। 71 নম্বর কোশ্চেন অ্যান্সার আসবে তোমাদের 14.28 10⁻³ আসবে, বুঝছো, আমাদের এটা খ আসবে অ্যান্সার, এটা কত আসবে, খ আসবে অ্যান্সার, বুঝছো। আচ্ছা এই ম্যাথ আমি অনেকগুলো এই প্যাটার্নে করাইছি, একটু আগেই করাইছি। এরপর আমাদের চলো, আমাদের জাল পাসপোর্ট শনাক্তকরণের নিচের কোনটা, জাল টাকা, জাল পাসপোর্ট, এগুলো সব হচ্ছে তোমার জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়, ইউভি রশ্মি। জাল টাকা, জাল পাসপোর্ট সব কিছুর জন্য কোন রশ্মি বলো তো, ইউভি রশ্মি। অপটিক্যাল সেন্সর রূপে ইউভি রশ্মি আসবে, অপটিক্যাল সেন্সর রূপে কোন রশ্মি আসবে, ইউভি রশ্মি আসবে। হ্যাঁ 71-এর খ হবে, ঠিক আছে, 71-এর খ হবে, পারছো, ঠিক আছে, 71-এর খ হবে। এই যে আমি এই প্যাটার্নে অনেকগুলো ম্যাথ করাইছি তোমাদের, একটু আগেই করাইছি। তারপরে চলে যাব আমরা আমাদের, তারপরে 73 জাল টাকার নোট শনাক্ত করে কোনটি ব্যবহৃত হয়, আবারও একই কথা, আমাদের অতি বেগুনি রশ্মি, ইউভি রশ্মির আরেক নাম কি, অতি বেগুনি রশ্মি। ইউভি রশ্মির আরেক নাম কি বলো তো, ইউভি রশ্মির আরেক নাম হচ্ছে অতি বেগুনি রশ্মি। তারপরে আমরা চলে যাব তারপরেরটাতে, নিচের কোন নিউক্লিয়াসটি NMR সক্রিয়,
এনএমআর সক্রিয় মানে হচ্ছে এনএমআর পরমাণু কারা? এনএমআর পরমাণু হচ্ছে যাদের বিজোড় সংখ্যক নিউট্রন বা বিজোড় সংখ্যক প্রোটন থাকে তাদের এনএমআর পরমাণু বলে। যাদের বিজোড় সংখ্যক নিউট্রন বা বিজোড় সংখ্যক প্রোটন থাকে তাদের এনএমআর পরমাণু বলে। যেমন হাইড্রোজেন 1, তারপরে আমাদের আর কি হতে পারে, কার্বন 13 হতে পারে, তারপর হচ্ছে ফ্লোরিন 19 হতে পারে। ফ্লোরিন কত হতে পারে? 19 হতে পারে। তাহলে এখান থেকে তুমি কোনটা নিবা? হাইড্রোজেন 1 নিবা না? এখান থেকে কোনটা নিবা বলো তো? এখান থেকে কোনটা নিবা? হাইড্রোজেন 1 নিবা, তাই না? আমাদের আরো কিছু কোশ্চেন থাকলে ভালোই তো, আজকে আমরা মানে আরো সলভ করে দেবো। কালকে কিন্তু 10:30 বাজে ক্লাস করাবো, বুঝছো? কালকেও 10:30 বাজে ক্লাসে চলে আসবা। আমাদের আরেকটা কোশ্চেন আছে, এমআরআই কি? এমআরআই হচ্ছে চৌম্বকীয় অনুরণন, চৌম্বকীয়, এই যে কি বলছে, চৌম্বকীয় অবলোহিত রশ্মি, না অবলোহিত না, চৌম্বকীয় অনুরণন। হ্যাঁ অনুরণন হবে, নিউক্লিয়ার চৌম্বকীয় অনুরণন, নিউক্লিয়ার না। তাহলে অ্যান্সার খ হবে কি হবে? 75 অ্যান্সার কত হবে বলো তো? 75 অ্যান্সারটা কত হবে আমাদের? চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ আমাদের 75 অ্যান্সার কত হবে বলো সবাই? 75 অ্যান্সার খ হবে। আর তোমরা যারা আমাদের সিকিউ ব্যাচে যুক্ত হতে চাও তারা প্রথম 300 জনের জন্য অফার আছে, সিকিউ ব্যাচে দ্রুত জয়েন হয়ে যাও। প্রথম 300 জনের জন্য, ঠিক আছে? সিকিউ ব্যাচে 1000 করে, তাদের বায়োলজি 1000, কেমিস্ট্রি 1000। আমরা যেহেতু আমি নর্মালি বায়োলজি আর কেমিস্ট্রি একাডেমিক্যালি পারাই, এর জন্য বায়োলজি আর কেমিস্ট্রি আমাদের সিকিউ ব্যাচ লঞ্চ হয়েছে। তোমরা অনেকে ফিজিক্স বলতেছিলা, ফিজিক্স আমি শুধু মেডিকেল প্যাটার্ন পড়াই, ফিজিক্স আমার হচ্ছে টাইম হয়ে ওঠে না তোমার একাডেমিক্যালি পড়ানোর, আর অভিজ্ঞতাও নেই। মোট কথা অনেক আগে থেকে তোমার বায়োলজি আর কেমিস্ট্রি নিয়েই কাজ করছি, তাই বায়োলজি আর কেমিস্ট্রি নিয়ে আমরা সিকিউ ব্যাচ লঞ্চ করেছি। আর ফিজিক্স মেডিকেলের প্যাটার্নে পড়ানো হবে শুধু, বুঝছো? মেডিকেলে কি কি আসে সেটা। আর জেনারেল নলেজ ইংলিশ, জেনারেল নলেজ ইংলিশ তো আমাদের ব্যাচ একটা আছেই। তোমরা 1000 জন হওয়ার আগে ভর্তি হয়ে যাও। 1000 জন হয়ে গেলে কিন্তু 1500 টাকা নিচে ভর্তি হবে না, এখন 1200 টাকা হতে পারো, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই আগামী ক্লাসে জয়েন করবা। আমাদের একদম 1 ঘন্টা 15 মিনিট ক্লাস হয়েছে। 1 ঘন্টা 15 মিনিটকে কি বলা হয় বলো তো? শোয়া 1 ঘন্টা। 1 ঘন্টা শুয়ে গেছে ক্লাস করতে করতে, ঠিক আছে? আজকে এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।